হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের এলিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে তোমরা নিশ্চয় সবাই বুঝে গেছো থাম্বনেল দেখে যে আজকে আমরা কি আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। হ্যাঁ, ঠিক, আজকে আমরা আলোচনা করতে চলেছি বাক্য থেকে বচনে রূপান্তর। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় ক্লাস। তোমরা প্রত্যেকেই এলিট অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও এবং সেখান থেকে আমাদের সমস্ত ক্লাসগুলো যা আমরা সহজ সুন্দরভাবে যে আলোচনা করে দিচ্ছি সেই পিডিএফ গুলো, সেই নোট সুন্দর করে সহজ সুন্দরভাবে যে নোটগুলো সেগুলো আমরা সেখানে প্রোভাইডেড করেছি। তোমরা সেখান থেকে নোটগুলো কালেকশন করে নিও এবং আমাদের আলোচনাগুলো তোমরা ইউটিউব চ্যানেল থেকে এবং অ্যাপসের মাধ্যমে তোমরা সবাই দেখে নিও, যেটা তোমাদের অসংখ্য উপকার লাগবে। যাই হোক, তার আজকে আমরা আলোচনা করছি সেমিস্টার 2 একাদশ শ্রেণীর, সেটা হচ্ছে বাক্য থেকে বচনে রূপান্তর। এই যে একটা টপিক, একটা বিষয় যে বাক্য থেকে বচনে রূপান্তর, এই জিনিসটা অনেক জায়গায় আলোচনা করে বা অনেক স্যার বলে যে বাক্য থেকে বচন খুব কঠিন, এই জন্য লজিকটা অনেকে ভয় পেয়ে পিছিয়ে যায়। অনেকে ভয় পায়, বাপে লজিক দর্শন আমার দ্বারা হবে না, আমরা পারবো না। কিন্তু না, আমি বলছি যে যারা দর্শনকে ভয় পাও, দর্শন শিখতে অনেকে পিছিয়ে পড়ছো, তাদের জন্য আমি বলছি তোমাদের কোনো সমস্যা হবে না। আমি তোমাদেরকে এত সুন্দরভাবে সহজ সরল ভাবে এই বাক্য থেকে বচন রূপান্তর, এমনকি পুরো লজিক বা দর্শনের পুরো লজিকটা তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করব, যেটা তোমাদের পশ্চিমবঙ্গের আর কোথাও কোনো চ্যানেল কোনো স্যারের কাছে এরকম সহজ সরল সুন্দরভাবে পাবে না। দেখবে, তোমরাই বুঝতে পারবে। একটু তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে বিষয়টি দেখার চেষ্টা করো। আর একটা কথা বলি, এই যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের যে দর্শনের পাঠ, পুরো পাঠটাই কিন্তু অন্তর্ভুক্ত হয়ে আছে বাক্য থেকে বচন। এই বাক্য থেকে বচন যদি ভালোভাবে শিখে নাও, তাহলে তোমাদের লজিকের কোনো সমস্যাই থাকবে না। পুরো লজিক মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে দর্শনের লজিক, যে ভয় কোনো কিছু থাকবে না। আমি বলছি এইটাই হচ্ছে মূল জিনিসটা, এটা হচ্ছে মূল স্তম্ভ। দর্শনের পুরো মূল স্তম্ভ হলো বাক্য থেকে বচনে রূপান্তর। এই জিনিসটাইতে ভালো করে শিখে নাও, তাহলে দর্শনের যা চ্যাপ্টার যা লজিক গুলো আছে সমস্ত কিছু তোমরা সহজেই বুঝে নেবে। তাহলে এসো, বেশি কথা না বাড়িয়ে তাহলে আমি আমার ক্লাসটা শুরু করছি, তোমাদের সামনে আলোচনা করছি, দেখে নাও খুব সহজভাবে। তাহলে আমরা এই বাক্য থেকে বচনে রূপান্তর করব। রূপান্তর মানে পরিবর্তন, মানে বাক্য আছে সেখান থেকে আমরা বচনে রূপান্তর করব, বচন নিয়ে যাব। তো তার আগে আমাকে জানতে হবে যে বাক্য জিনিসটা কি। যদি বাক্য জিনিসটা না জানি, তাহলে সেখান থেকে আমরা বচনে করব কিভাবে? তাহলে আমরা আগে জানি বাক্য। দেখো, তোমরা বাংলাতে পড়েছো যে বাক্য কি, বাক্য কয় প্রকার, তোমরা পড়েছো এবং অনেক কথা তুমি বাক্য ইউজ করো বা ব্যবহার করো। হ্যাঁ, যারা বলি না যে আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি পড়তে যাব, আমি খেলতে যাব, এই যে এতগুলো জিনিস ব্যবহার করো, এগুলো সব বাক্য। তাহলে আমরা জানবো যে বাক্যতে বুঝতে পারলাম এগুলো বাক্য, তাহলে বাক্য কাকে বলে? তাহলে বাক্য জিনিসটাই বা কি? তাহলে বলবো আমরা যে দেখো, দর্শন ভাষায় যেটা বলবো বা তোমরা আগে যেটা বাংলায় শিখেছিলা সেটাকে বলার চেষ্টা করছি। দেখো, যখন কতগুলি অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাবটা প্রকাশিত হয়। বলি আবার শোনার চেষ্টা করো, যখন কতগুলি অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় বাক্য। যেমন ধরো, আমি বললাম
যে আমি ভাত খাবো। দেখো আমি ভাত আর খাবো, এই যে তিনটা শব্দ পাশাপাশি বসেছে এবং মনের ভাবটাকে প্রকাশ করলাম যে আমি ভাত খাবো, অতএব এটাই হলো একটা বাক্য। এবার তো বলি আমরা যে আমি খেলতে ভাত খেয়ে ঘুমিয়ে, এই জিনিসটা যে বললাম এটাকে বাক্য বলা যাবে? কখনোই বলা যাবে না। কেন বলতো? কেন এই শব্দগুলো পাশাপাশি হলেও অর্থবোধক নয় এবং এর দ্বারা মনের ভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে না। তাহলে আমরা বাক্য কাকে বলবো এবার তোমরা দেখে নাও। দেখো যে বাক্য কি, যেটা একটু আগে বললাম, যখন কতগুলি অর্থবোধক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। দেখো যেমন আমি ভাত খাবো, তাহলে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাবো একটা শব্দ, এটা পাশাপাশি বসেছে এবং মনের ভাবটা প্রকাশ পেয়েছে, তাহলে এটাকে বলবো আমরা বাক্য। আমি স্কুলে যাব, তাহলে আমি স্কুলে যাব, এই তিনটি শব্দ পাশাপাশি বসেছে অথচ আবার মনের ভাবটা প্রকাশিত হয়েছে, তো এইগুলো হচ্ছে আমাদের বাক্য। তা আমরা অসংখ্য বাক্য দেখি আমরা, তাই না? এবার দেখো তো যে বাক্য তো বুঝতে পারলাম, বাক্য যদি বুঝতে পারলাম, আমরা বাংলায় দেখেছি যে অসংখ্য বাক্য হয়, অসংখ্য বাক্যের সংজ্ঞা দিয়েছে, কিন্তু আমরা যখন লজিক বা দর্শনের পাঠটা শিখছি তখন কিন্তু আমরা অত বাক্যর সংজ্ঞা, অত কে কি সংজ্ঞা দিয়েছে অতটা আমরা জানবো না। আমরা লজিক জিনিসগুলো জানার জন্যই বাক্য এইটুকুটাই জানবো। ঠিক আছে, চলো তাহলে আমরা জেনে গেলাম বাক্য কাকে বলে, কি জিনিসটা আমরা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝতে পারলাম। এবার আমরা দেখব যে বাক্যের কি কি অংশ। তোমরা দশম শ্রেণীতে দেখেছো যে বাক্যের একটা বাক্য দেবে, সেখানে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ নির্ণয় করতে বলে। ঠিক সেরকম ভাবে সেটা যদি আমরা একটু অনুসরণ করি বা সেটাকে যদি আমরা একটু পূর্বের পরিকল্পনাটাকে ভাবি, তা দেখতে পাবো যে আমি আর ভাত খাবো। দেখতে পাবো যে আমি আর ভাত খাবো, আমিটা হচ্ছে বাংলায় শিখেছিলাম উদ্দেশ্য, আর ভাত খাবো শিখেছিলাম বিধেয়। তাহলে এই যে উদ্দেশ্য আমি আর ভাত খাবো বিধেয়, তাহলে এইটুকুটা আমরা শিখেছিলাম কোথায়? বাংলাতে। কিন্তু এখন আমরা দর্শনে শিখবো সেই জিনিসটা যে উদ্দেশ্য আমি আর ভাত খাবো বিধেয়, তাহলে উদ্দেশ্য কি এবং বিধেয় বা কি এটা জানবো। বলো তো, তোমরা একটু ভাবার চেষ্টা করো তো। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো উদ্দেশ্য কি। উদ্দেশ্য যদি বলি আমরা, উদ্দেশ্য পদ মানে বচনে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে বাক্য দিলাম, সে বাক্যই বলো আর বচনেই বলো, কোন একটা বাক্যই হোক, তার বচনে বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে, যার সম্পর্কে বলা হবে সেটাকে বলবো আমরা কি? উদ্দেশ্য পদ। উদাহরণ দিয়ে একটা, তাহলে বললাম যে রাম হয় ভালো ছেলে, তাহলে বলতো কার সম্পর্কে বললাম? রাম সম্পর্কে, রামটা হয়ে গেল উদ্দেশ্য পদ। এবার যদি বলি সকল মানুষ হয় মরণশীল, তাহলে বলতো কার সম্পর্কে বললাম? হ্যাঁ, মানুষ সম্পর্কে। তাহলে মানুষটা কি হয়ে গেল? উদ্দেশ্য পদ। তাহলে আমরা সহজ বাংলা ভাষায় কি জানলাম? উদ্দেশ্য পদ কাকে বলবো? একটা বচনে বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলবো উদ্দেশ্য পদ। খুব সহজ জিনিস। তাহলে আমরা যে দেখলাম যে এই কলমটি হয় কালো রঙের, তাহলে উদ্দেশ্য কোনটি? কলমটি, কলম। যদি বলো ফ্যানটি হয় লম্বা,
উদ্দেশ্য কোনটি? ফ্যান। যদি বলি এই বোর্ডটি হয় সাদা, উদ্দেশ্য কোনটি? বোর্ড। তাহলে এক কথা আমরা বুঝতে পারলাম যে বাক্যে বা বচনের যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো উদ্দেশ্য পদ। বুঝতে পেরেছো? এবার আমরা দেখব যে বিধেয় পদ। তাহলে আমরা বিধেয় পদ কাকে বলে সেটা হয়তো তোমরা একটু ভুলে গেছো। দর্শক ভাষায় দেখো, খুব সহজভাবে মনে রাখবা যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হবে সহজ বাংলা ভাষায়, অত কঠিন শিখতে যেও না, অত কঠিন জানতে যেও না, একদম সহজ সরলভাবে সুন্দরভাবে শিখে নাও যে বিধেয় পদ কাকে বলে। বলবো যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে বলা হয় বিধেয় পদ। দেখো যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হয় সেটাকে বলা হচ্ছে বিধেয় পদ। বিধেয় পদ উদাহরণ দিই, বললাম যে সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। দেখো এখানে উদ্দেশ্য কি আমরা একটু আগে শিখে এলাম, উদ্দেশ্য হচ্ছে মানুষ, কেন মানুষ সম্পর্কে বলা হচ্ছে। আর বিধেয় কি? বিধেয়টা পেলাম আমরা উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হবে। তাহলে মানুষ সম্পর্কে কি বললো? মরণশীল। হ্যাঁ ঠিক, তাহলে মরণশীলটা হয়ে গেল কি আমার? বিধেয় পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হবে সেটাকেই বলা হবে বিধেয় পদ। দেখো আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা নিয়ে আসি, কোন কোন ফুল হয় লাল। তাহলে বলো তো উদ্দেশ্য কোনটি? নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরে গেছো, উদ্দেশ্য হচ্ছে ফুল, কেননা ফুল সম্পর্কে বলা হয়েছে। আর বিধেয় কোনটি? বিধেয় হয়ে গেল লাল, কেননা ফুল সম্পর্কে লালটা বলা হচ্ছে, এই জন্য হচ্ছে ফুলাল হয়ে গেল বিধেয় পদ আর ফুল হয়ে গেল উদ্দেশ্য পদ। তাহলে আমরা যে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ এই দুটি পদ সম্পর্কে জানতে পারলাম। তাহলে এবার আমরা দেখব যে বাক্য কি, বুঝতে পারলাম। এ বাক্যর মধ্যে অন্তর্ভুক্ত যে পদ, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা দেখব যে বাক্য থেকে যখন বচন রূপান্তর করব তাহলে বচনটা কি। বচন যদি কি না জানি তাহলে আমরা রূপান্তর করতে পারবো? কখনোই পারবো না। চলো তাহলে আমরা এখন দেখে নিই যে বচনটা কাকে বলে, বচন জিনিসটা কি। দেখো আজকে যেহেতু তোমাদের সামনে আমি লজিক ভাবে, যুক্তি ভাবে আলোচনা করছি, লজিক্যালি নট থিওরিক্যালি, লজিক্যাল আলোচনা করছি, সেই জন্য আমরা কে বচনের কি সংজ্ঞা দিয়েছেন, কি দিয়েছেন সেটা আজকে না আলোচনা করে আমরা পরে আলোচনা করব। সেটা আমরা আজকে সহজভাবে লজিকটা করার জন্য যে বচনটা জানতে হয় সেটাই আমরা জানবো। দেখো আমি লিখেছি যে যখন কোনো বাক্যের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে কোনো সংযোজক বা গুণ বসানো হয় তখন তাকে বচন বলে। দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন বাক্যের কি লাগছে? উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে কি বসাচ্ছি? কোন সংযোজক বা গুণ বসাচ্ছি, তখন তাকে কি বলছি আমরা? বচন। নিশ্চয় তোমরা বুঝতে পারলে যে বাক্য থেকে বচন করতে গেলে আমার কিছু কিছু জিনিস মনে রাখতে হচ্ছে। এক, উদ্দেশ্য পদ কোনটি, আর এক বিধেয় পদ কোনটি। এই দুটিকে বার না করতে পারলে, এই দুটিকে জিনিস জানতে না পারলে আমরা বচন করতে পারবো না, কখনোই পারবো না। দেখো তা এবার এই দুটিকে বেছে নেওয়ার পর আমরা তার মধ্যে কি দেব? সংযোজক বা গুণ দেব। সংযোজক কিছু একটা অ্যাড করব, সংযোগ করব। হ্যাঁ, অ্যাড করলেই তবেই সেটা হয়ে গেল আমাদের বচন। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম
যে বাক্য আছে সেই বাক্যটাকে নেব, আগে উদ্দেশ্য পদ বার করব, বিধেয় পদ বার করব, আর সেই উদ্দেশ্য পদ আর বিধেয় পদের মাঝে কি দেব? সংযোজক বা গুণ দেব। দিলেই সেটা হয়ে গেল বচন। বুঝতে পেরেছ? দেখো, আমি একটা জিনিস বলি, ধরো বললাম যে সব মানুষ মরণশীল, সব মানুষ মরণশীল। তাহলে এখানে উদ্দেশ্য কোনটি? মানুষ। বিধেয় কোনটি? মরণশীল। তাহলে আমি এই উদ্দেশ্য মানুষ আর বিদেহ মরণশীল, এই উদ্দেশ্য বিদেহের মাঝে যদি আমি সংযোজক বা গুণ বসিয়ে দিই তবে সেটা কি হয়ে যাবে? বচন হয়ে যাবে। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে না যে স্যার এই সংযোজক বা গুণ তাহলে কি জিনিসটা, আমি কি বসাবো? সংযোজকটা কি বসবে না অন্য কিছু বসবে? হ্যাঁ, চলো তাহলে আমরা এইটুকু জেনে নিই আজকে। মনে রেখো, সংযোজক হচ্ছে যে কোনো কিছু স্বীকার বা কোনো কিছু অস্বীকার। স্বীকার যদি হয় তবে হয় বসবে, আর অস্বীকার যদি হয় তো নয় বসবে। তার মানে স্বীকার যদি হয়, যদি স্বীকার বোঝায় তাহলে হয় হবে, আর যদি অস্বীকার বোঝায় তাহলে হবে নয়। এই দুটো হচ্ছে সংযোজক। আর এই হয়কে সংযোজকের ভালো কথার দিক থেকে বলা হয় সদর্থক, সদর্থক। আর এই নয়কে বলা হয় নঙর্থক, নঙর্থক। তাহলে আমরা সংযোজক বা গুণ বলতে কি বুঝলাম? যে কোনো কিছু স্বীকার, কোনো কিছু অস্বীকারকে বোঝায়। যেমন বলি একটা, এর আগে যে বললাম যে সব মানুষ মরণশীল, দেখো উদ্দেশ্য কি? মানুষ। বিধেয় কি? মরণশীল। তাহলে আমরা এটাকে স্বীকার করতে গেলে হয় বসাবো, আর অস্বীকার করতে গেলে নয় বসাবো। তাহলে হয় বসালেও বচন হয়ে যাচ্ছে, আবার নয় বসালেও বচন হয়ে যাচ্ছে। এই যে হয় আর নয়, এই দুটোকে বলা হয় সংযোজক বা গুণ। হয়কে বলা হয় সদর্থক আর নয়কে বলা হয় নঙর্থক। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে গুণ বা সংযোজক, এই দেখে সদর্থক মানে হয়, নঙর্থক মানে নয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সংযোজক বা গুণ কি জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এবার এসো আমরা একটা উদাহরণের সাহায্যে বাক্য জিনিসটা থেকে বচনটা কিভাবে হচ্ছে একটু দেখে নিই। দেখো একটা অন্য কিছু নিয়ে আসি। বললাম রহিম একজন মানুষ, রহিম একজন মানুষ। তাহলে উদ্দেশ্য কোনটি? রহিম। বিধেয় কোনটি? একজন মানুষ। তাহলে এই উদ্দেশ্য পদ রহিম আর বিধেয় পদ একজন মানুষ, তার মধ্যে কি দেব? হয় অথবা নয়। তাহলে আমরা দেখো যে তার মধ্যে যদি আমরা হয় দিই বা নয় দিই তাহলে কি দাঁড়াচ্ছে? রহিম হয় একজন মানুষ। এই যে সংযোজক বসালাম তখন সেটা কি হয়ে গেল? বচন। তার আগে ছিল আমার রহিম একজন মানুষ বাক্য, আর সেখান থেকে উদ্দেশ্য আর বিধেয়ের মাঝে আমি বসিয়ে দিলাম কোন সংযোজক হয় অথবা নয়। তাহলে আমি হয় দিলাম, তার রহিম হয় একজন মানুষ। এটা হয়ে গেল আমাদের বচন। তাহলে বুঝতে পারলাম যে বাক্য জিনিসটা কেমন এবং সেখান থেকে বচন কিভাবে করতে হচ্ছে। বুঝতে পেরেছ? তার মানে আমরা বুঝতে পারলাম সংযোজক হয়, সংযোজক নয়, এই দুটি সংযোজক। হয়কে বলা হয় সদর্থক আর নয়কে বলা হয় নঙর্থক। তাহলে এবার আমরা দেখব যে এই যে সহজ বাংলায় বুঝলাম, মানে সহজ কথায় বুঝলাম যে বাক্য থেকে বচন বুঝতে পারলাম, কিন্তু আমরা কিভাবে করব।
তাহলে এবার আমরা দেখে নেব যে কোন বচনের শুধু কি উদ্দেশ্য পদ থাকে, শুধু কি বিধেয় পদ থাকে, আর কোন পদ থাকে না, আর কিছু থাকে না? হ্যাঁ, অবশ্যই থাকে। একটা বচনের, একটা আদর্শ বচন, একটা নিরপেক্ষ বচন, একটা পূর্ণ বচন, সেই পূর্ণ বচনের মোট 4টি অংশ থাকে। 1, 2, 3, 4, এই 4টি অংশ থাকে। এই 4টি অংশ কি কি আমরা এখন দেখে নেব। দেখো, বচনের অংশ কি? একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে গুণ বা সংযোজক, একটা হচ্ছে বিধেয় পদ। তা কটি পেলাম? 4টি। পরিমাণ, উদ্দেশ্য পদ, গুণ বা সংযোজক, একটা বিধেয় পদ। তোমরা তোমাদের মতো করে সহজ করে মনে রাখবে উদ্দেশ্য পদ, বিধেয় পদ, গুণ ও পরিমাণ, এই 4টা। উদ্দেশ্য, বিধেয়, গুণ, পরিমাণ, এত সহজ করে মনে রাখবে। উদ্দেশ্য, বিধেয়, গুণ, পরিমাণ। তাহলে কি কি শিখলাম? একটি আদর্শ নিরপেক্ষ বচনের কটি অংশ? 4টি অংশ। কি কি? উদ্দেশ্য, বিধেয়, গুণ, পরিমাণ। দেখো, এই যে 4টি অংশ কথা বললাম, তাহলে আমরা আগে কি জানলাম? উদ্দেশ্য পদ জেনে গেছি, বিধেয় পদ জেনে গেছি। তাহলে বলতো একটা বচনের কটি পদ থাকে? হ্যাঁ, ঠিক, 2টি পদ থাকে। একটি বচনের 2টি পদ থাকে। কি কি? উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। তাহলে এরা কি পদ? না, এরা পদ নয়, এরা বচনের অংশ, কিন্তু পদ নয়। তাহলে আমরা উদ্দেশ্য পদ একটা অংশ, একাধারে পদ, বিধেয় পদ একাধারে অংশ, একাধারে পদ। তাহলে আমরা বচনের 4টি অংশ পেলেও কটি পদ রয়েছে? 2টি পদ রয়েছে। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, মনে রাখবে তোমরা যে একটি বচনের কয়টি অংশ? 4টি অংশ, কিন্তু পদ কয়টি? পদ হচ্ছে 2টি, সেটা উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। তাহলে আমি একটু আগে আলোচনা করেছি আমরা যে একটা বচনে যার সম্পর্কে কিছু বলা হবে, সে স্বীকারী হোক বা অস্বীকারী হোক, তাকেই বলবো আমরা উদ্দেশ্য পদ। আর একটি বচনে উদ্দেশ্য পদ সম্পর্কে যা বলা হবে সেটাকে বলা হচ্ছে আমাদের বিধেয় পদ। অলরেডি আমরা তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি। তা এখন আমরা দেখব যে এই পরিমাণ জিনিসটা কি। দেখো, আমরা লক্ষ্য করি, দেখো তো, যে কিছু আম পচা, কিছু আম পচা, আরেকটা বললাম সব আম পচা। বলো তো, যে কিছু আম পচা, এখানে কি সবের কথা বলছে? নিশ্চয় না, অল্প কথা বলছে। আবার বলি সব আম পচা, এটা কি সবের কথা বলছে? তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি সবের কথা বলছে, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি অল্পের কথা বলছে। ঠিক ঠিক, একদম ঠিক সেই রকমই ভাবে পরিমাণকে আমরা 2 ভাগে ভাগ করতে পারছি। পরিমাণ সূচক, কতটা পরিমাণ একটা বচনে কতটা পরিমাণকে প্রকাশ করছে, কতটা মানকে প্রকাশ করছে, সেটাই পরিমাণ বা পরিমাণক। হয় সব, না হলে অল্প। যদি বলি আমরা 100% মানুষ মরণশীল, সব না অল্প? নিশ্চয় সব। এবার যদি বলি 90% মানুষ মরণশীল, নিশ্চয় অল্প। এই যে সব আর অল্প, এই দুটো সাধারণ ভাষায় কে আমরা 2 ভাগে ডিভাইড করলাম, 2 ভাগে ভাগ করলাম। এই সব জিনিসটাকে বোঝানোর জন্য দর্শনের ভাষায় বলা হয় সামান্য। এই তো তোমরা সবাই বাড়িতে গিয়ে পড়বে সামান্য মানে সব, আর বাড়ির মা বাবা বলবে এই পাগল তুই কি পড়ছিস ভুলভাল, সামান্য তো অল্প হয়, বুঝলে, সামান্য করে মুড়ি নিয়ে আয়, সামান্য করে কিছু নিয়ে আয়, সামান্য অল্প হয়। তাহলে দর্শনে তখন তুমি বলবে বাবা দর্শনে তাই সামান্য মানে সার্বিক সমস্ত কিছু বোঝাতে দর্শনে সামান্য বলা হয়।
বুঝতে পেরেছো? তার মানে দর্শনে সমস্ত কিছুকে সার্বিকভাবে সবকিছুকে বোঝাতে কি ব্যবহার করা হয়? সামান্য। আর অল্পকে বোঝাতে ব্যবহার করা হয় বিশেষ। তাহলে আমরা পরিমাণ কয় প্রকার পেলাম? দুই প্রকার, একটা সামান্য, একটা বিশেষ। বুঝতে পেরেছো? এবার এই সামান্য আর বিশেষ এই দুটি ভাগ করতে পারলাম। আবার দেখো তো, এই গুণ বা সংযোগকে কটি ভাগে ভাগ করেছিলাম? দুইটি। সেটা হচ্ছে সদর্থক, একটু আগে বললাম হয় মানে সদর্থক, আবার নয় মানে নঙর্থক। তাও দেখো তো যে গুণ দুই প্রকার, আবার পরিমাণ দুই প্রকার। সেই দুটোকে যদি যোগ করি, ইনক্লুড করে দিই, তাহলে চারটা পাচ্ছি আমরা। চারটা পাচ্ছি আমরা। সেই চারটা যে পাচ্ছি, এই চারটা থেকেই চারটা বচন সৃষ্টি হয়, চার ধরনের বচন সৃষ্টি হয়। দেখো কি কি বচন সৃষ্টি হয় চার ধরনের। তাহলে এ, ই, আই, ও। আমরা এই গুণ দিক থেকে দুইটি আর পরিমাণের দিক থেকে দুইটি যোগ করলে আমরা চার ধরনের বচন পাচ্ছি। চার ধরনের বচন কি কি? এ, ই, আই, ও। একটা কথা বলি, আমাদের দর্শনে বা তোমাদের দর্শনে, পুরো দর্শনে, লজিকে আমরা চার প্রকার মোট নিরপেক্ষ বচন পাই। এই চারটি বাদে আর নিরপেক্ষ বচন নেই, কোনো বচন অস্তিত্ব নেই। তাহলে আমরা কয় প্রকার বচন পেলাম? মোট চারটি, এ, ই, আই, ও। এ কে বলা হয় সামান্য সদর্থক। এখান থেকে একটা নেব, এটা একটা নেব। দেখো, সামান্য সদর্থক একে বলা হয় এ। আবার ই কে কি বলবো? সামান্য নঙর্থক। তাহলে কি পেলাম? এ কি পেলাম? সামান্য সদর্থক। ই কি পেলাম? সামান্য নঙর্থক। এবার আই কি? আই বিশেষ সদর্থক, আর ও হচ্ছে বিশেষ নঙর্থক। তাহলে আমরা এই দুটোকে যোগ করে কটা বচন পেলাম? চারটি বচন পেলাম। কি কি? এ, ই, আই, ও। এই চারটা বচন হলো নিরপেক্ষ বচন। যদি বলো স্যার এটা আমরা মনে রাখবো কি করে, অনেক সময় যদি ভুলে যাও। তোমরা ইংলিশে নিশ্চয় যে শিখেছো, ইংলিশে পড়েছো ভাওয়েল কটি পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। ওই ইউটাকে বাদ দিয়ে দাও, ধরো শেষেটা মনে পড়ছে না, এই চারটাই মনে পড়ছে, মানে এই চারটাই হলো বচন। বুঝতে পেরেছো? এবারে মনে রাখবা ভাওয়েল কটি পাঁচটি, এই পাঁচটির মধ্যে শেষের চার মনে করতে পারছো না, মানে এই চারটাই হয়ে গেল আমাদের বচন। এই যুক্তিবিজ্ঞানে আমাদের লজিকে আমাদের মোট বচন কতগুলো? চারটি। কি কি? এ, ই, আই, ও। বুঝেছ? এবার এই চারটা বচনের মধ্যে কয়েকটি আছে সামান্য, মানে সব জিনিসকে বোঝাবে। আবার কয়েকটি আছে বিশেষ, মানে অল্পকে নির্দেশ করবে। দেখো আমি লিখেছি অলরেডি, সামান্য বলতে সমস্ত বোঝায়, সেটা হচ্ছে দুটি, এ আর ই বচন। এ বচন এবং ই বচন, এই দুটি হলো কি? সামান্য বচন। কখনো ভুল করে আবার সামান্য মানে অল্প বুঝিও না, এটা সাধারণ ভাষায়। দর্শনের ভাষায় কি বলবো? দর্শনের ভাষায় বলবো সামান্য মানে সব, সমস্ত, সবকিছু। এটা বোঝাতে কি করি আমরা? সামান্য। তাহলে এ আর ই হলো সামান্য, আর বিশেষ কি কি? আই এবং ও। আই এবং ও বচন হলো বিশেষ বচন, অল্প অল্প। এবার দেখো তো দুটো কেন বলছি? এ আর ই দুটো কেন বলছি? একটা স্বীকার, একটা কি? অস্বীকার। তাহলে একটা স্বীকার দিয়ে সামান্য, একটা অস্বীকার দিয়ে সামান্য। আর একটা কি? স্বীকার দিয়ে বিশেষ, একটা অস্বীকার দিয়ে বিশেষ। মানে একটা হয় দিয়ে সমস্ত, একটা নয় দিয়ে সমস্ত। দেখো হয়তো বুঝতে পারলে না, আর বলি। সামান্য, সামান্য মানে সব বুঝাবে। দেখবা পজিটিভ
মানে সদর্থক ভাব দিয়ে সব বোঝাবে, সেটা হচ্ছে কি এবচন। আর নমর্থক দিক থেকে নয় দিয়ে নেগেটিভ দিয়ে সব বোঝাবে, সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের ই বচন। উদাহরণ দিই, বুঝতে পারবা। বললাম সব কাক কালো, বলো সব কাক কালো, এটা আমি বললাম, তাহলে বলো তো এটা সব না অল্প? নিশ্চয় সব। এবার বলো তো সেটা স্বীকার না অস্বীকার? এই যে সব কাক কালো বললাম, এটা স্বীকার করছে না অস্বীকার করছে? নিশ্চয় স্বীকার করছে, কেন পজিটিভ ভাব, নেগেটিভ ভাব নয়, কোথাও নয় উল্লেখ নেই। তবে সব কাক কালো তার মানে নিশ্চয় স্বীকার করছে। হ্যাঁ, এই জন্য এটা হয়ে গেল আমাদের এ। এবার যদি বলি একটিও কাক কালো নয়, একটিও কাক কালো নয়, এই কথাটার মানে কি অল্প? নিশ্চয় না। তাহলে সব বোঝাচ্ছে, কিন্তু কি নয় দিয়ে নেগেটিভ দিয়ে সমস্ত কিছু বোঝাচ্ছে। এটা হয়ে গেল কি আমাদের ই। একটা বলি, বললাম কোন স্কুল কলেজ নয়, কোন স্কুল কলেজ নয়, এই কথাটা মানে কি অল্প? নিশ্চয় অল্প না। সমস্ত বোঝাচ্ছে, কিন্তু কি বোঝাচ্ছে? সেটা নয় দিয়ে হোক বা নেগেটিভ দিয়ে বোঝাচ্ছে, তাই এটি কি হয়ে গেল ই বচন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এ মানে কি? এ মানে বুঝবো সমস্ত কিছু কিন্তু পজিটিভ দিয়ে বা স্বীকার দিয়ে, আর সমস্ত কিছু বোঝাবে মিনিংটা কিন্তু নয় দিয়ে। মিনিংটা এটা উল্লেখ থাকবে না, মিনিংটা বোঝাবে। যেমন বলে কি কোনো ফ্যান সুন্দর নয়, কোনো বই ভালো নয়, একটিও আম পচা নয়। এই যে অর্থ দেখো তো, এই অর্থগুলো কি প্রকাশ পাচ্ছে? সব প্রকাশ পাচ্ছে, এবং সেটা অস্বীকার দিয়ে পাচ্ছে। তাই এগুলো হয়ে যাবে আমাদের ই বচন। বুঝতে পেরেছ? তাহলে আমরা এ বচন বুঝলাম এবং ই বচন বুঝলাম। এবার আমরা চলে যাব আই এবং ও বচন। দেখো আমি আগে বলেছি যে বিশেষ মানে সব না অল্প? নিশ্চয় অল্প। তাহলে আমরা অল্প মানেই আই, অল্প মানেই ও। তাহলে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? হ্যাঁ, একটা হলো স্বীকার আর একটা হলো অস্বীকার। আর স্বীকার অল্প যদি হয় তাহলে আই, আর স্বীকার অল্প যদি হয় তাহলে আই। আর যদি অস্বীকার হয়, অস্বীকার নেগেটিভ অথচ অল্প, তাহলে কি সেটা হবে? সেটা হবে ও। তাহলে অল্প স্বীকার মানে হয়, আর অল্প অস্বীকার। তাহলে অল্প স্বীকারের ক্ষেত্রে আমরা পেয়ে যাব আই বচন, আর অল্প অস্বীকারের ক্ষেত্রে আমরা পেয়ে যাব ও বচন। যাই হোক, তাহলে আমরা যেটুকু আলোচনা করলাম যে আমাদের আদর্শ নিরপেক্ষ বচনের কটি টোটাল বচন পেলাম? 4টি, এ, ই, আই, ও। এই 4টি বচন আমাদের মধ্যে আছে, আর কোনো বচন নেই। তাহলে আমরা বলতো বাক্য কতগুলো আছে? আমাদের দর্শনে বাক্য কতগুলো আছে, বা আগে বাংলায় শিখেছি আমরা বাক্য কতগুলো আছে? নিশ্চয় অনেক। যদি বলে কিনা 1 লাখ, যদি বলে 2 লাখ বাক্য বলে, তাহলে বাক্য 2 লাখ বললে কি শেষ? আর কি বাক্য নেই? অসংখ্য হাজার হাজার কোটি কোটি বাক্য আছে। দেখো তুমি যদি বলো এই ফ্যানটি লম্বা, বাক্য হয়ে গেল না? এই মোবাইলটি সুন্দর, বাক্য হলো না? যে কোনো এই রুমটা সুন্দর, বাক্য হলো না? এই বোর্ডটি সুন্দর, বাক্য হলো না? তাহলে আমাদের বাক্য অসংখ্য, বাক্য হাজার হাজার, কিন্তু বচন কতটি? কয় প্রকার? 4 প্রকার। এটা মনে রেখো, বচনটা মোট 4টি, এ, ই, আই, ও। অসংখ্য বাক্যগুলোকে নিয়ে এসে এই 4 প্রকার বচনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। হয় এ বচন করতে হবে, না হলে ই বচন করতে হবে, না হলে আই বচন করতে হবে, না হলে ও বচন করতে হবে। এই 4টার বাইরে বচন করা যাবে না।
যেটা আমাদের যুক্তিবিজ্ঞানীরা বলে গেছেন, আবিষ্কার করে গেছেন, এর বাইরে বেশি বচন করা যাবে না। তারা বুঝতে পেরেছ? অসংখ্য বাক্য দেবে, সেগুলো থেকে আমরা হয় এ বচন করব, না হলে ই বচন করব, না হলে আই বচন করব, না হলে ও বচন করব। এই 4 রকমের মধ্যে কোন একটা বচন আমরা করব। এটা কি বলা হয়? বাক্য থেকে বচনে রূপান্তর। বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমি একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। দেখো, সকল মানুষ হয় মরণশীল দিলাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, সকল মানে পরিমাণের কথা বলছে, মানে কতটা পরিমাণের কথা বলছে। সব অল্প আগের দিন আগেরটাই একটু আগেই বলেছি আমরা সকল মানে কতটা, সব না অল্প। দেখো, সকলটা হয়ে গেল আমাদের পরিমাণ, আর মানুষটা উদ্দেশ্যপদ, হয় গুণ, মরণশীল বিদেহ। বুঝতে পেরেছ? তাহলে আমরা এই যে সকল মানুষ হয় মরণশীল, এই বচনটির কটি অংশ পেলাম? 4টি অংশ। পরিমাণ, উদ্দেশ্যপদ, গুণ, বিধেয় পদ। একটু আগে আমরা আলোচনা করলাম উদ্দেশ্যপদ কেন মানুষ, কেন এই বচনে মানুষ সম্পর্কে বলা হচ্ছে যে মানুষটা হচ্ছে মরণশীল, তাই মানুষটি হয়ে গেল উদ্দেশ্যপদ। আর বিধেয় পদ মরণশীল কেন? আমরা একটু আগে বললাম না যে উদ্দেশ্যপদ সম্পর্কে যা বলা হবে, তাহলে মানুষ সম্পর্কে কি বলা হলো? মরণশীল, তাই মরণশীলটা হয়ে গেল আমাদের বিধেয় পদ। এবার এটাকে গুণ কেন বলা হচ্ছে? গুণ কেন? এই যে একটু আগে বললাম না যে উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মাঝে কোন স্বীকার বা অস্বীকার, তাই স্বীকার অস্বীকার বসালে সেটা হয়ে গেল একটা বচন। তাই এখানে আমরা কি দিলাম? গুণ বা স্বীকার দিলাম এখানে, তাই এটা হয়ে গেল আমাদের গুণ। আর সেটা এই বচনটার কতটা প্রকাশ করছে? পরিমাণটা, সব না অল্প, সেটা কি হয়? পরিমাণ। দেখো, সমস্ত কিছু বলা হচ্ছে, তাই এটা হয়ে গেল কি আমাদের? পরিমাণ। এবার তোমরা বলো তো, সকল মানুষ হয় পরিমাণ, সেটা কি বচন হবে? এ, ই, আই না ও? নিশ্চয় তোমরা বুঝতে, হ্যাঁ ঠিক, এটা হচ্ছে আমাদের এ বচন। একটু আগে বললাম না, এ যদি হয় সব বোঝাবে, আর কি? স্বীকার বোঝাবে। তার মানে আমাদের এখানে সব, সকল মানে সব, আর কি? স্বীকার। তাই এটা হয়ে গেল আমাদের এ বচন। ঠিক এইরকম ভাবে আরো বচন আছে কতগুলো, কি কি? ই আছে, আই আছে, আর ও আছে। এই 4 ধরনের বচন আমরা এখন আমরা দেখে নিই। দেখো, আমরা একটা বচনের আকার দেওয়ার চেষ্টা করেছি। তার মানে আকার কি? তোমরা নিশ্চয় দেখেছো, গ্রাম এলাকা দেখেছো, গ্রাম এলাকাতে যারা ইট কাটে, ইটের ফর্মা আছে একটা, সেই এক ফর্মা তো একটাই, সেখান থেকে হাজার হাজার ইট তৈরি হয় কি হয় না? নিশ্চয় হয়। দেখেছো যারা বিড়ি এলাকার চাষ, বিড়ি বাঁধে, দেখে একটা ফর্মা থাকে না, এটুকু ফর্মা থাকে না, ওই একটা ফর্মা থেকে হাজার হাজার বিড়ি হয়। তার নিশ্চয় ওটাকে বলা হয় বিড়ির আকার। বিড়ি যে তৈরি করবো তার স্ট্রাকচার, আকার। ইট কাটে যে ফর্মা, ইটের আকার, ওই আকারে আকরিত হবে। ঠিক সেরকম ভাবে আমাদের যে বচন কটি? 4টি, এ, ই, আই, ও। এই 4টি বচন নিশ্চয় রূপান্তর করতে হবে, তৈরি করতে হবে। কি থেকে করবো? বাক্য থেকে। তাহলে বাক্য থেকে বচন করতে গেলে 4টি করতে হবে। এই 4টি তার আকার কি হবে? এই 4টির আকার আমরা এখন আলোচনা করব। দেখো, আমরা জেনেছি আগে এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। অলরেডি আমরা একটু আগে বললাম এ বচন আকার সকল হয়। তার আগে দেখো তো যে আমরা এখানে কটা করেছি? একটা পরিমাণ, একটা উদ্দেশ্য, একটা গুণ, একটা বিদেহ। এটা আমি সহজ করে রেখেছি। এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য পদ, অত বড় না, তুমি সংক্ষেপে উদ্দেশ্য। আর এটা কি? বিদেহ পদ। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো হচ্ছে বচনের অংশ। একটা পরিমাণ, একটা উদ্দেশ্য পদ, একটা গুণ, একটা বিদেহ।
তাহলে আমরা এটাকে আমরা আকারে ফেলার চেষ্টা করব। দেখো তাহলে আমাদের এইগুলো 4টা বচন, এর 4টার বাইরে আর কোনো বচন আছে? নিশ্চয় নেই। তাহলে আমরা এই 4টা বচনের যদি আকার জানতে পেরে যাই, এই 4টা বচন যদি আমরা আকার শিখে যাই, তাহলে আমরা যে কোনো বাক্য থেকে বচনে রূপান্তর করতে পারবো, আকারে ফেলতে পারবো, সেই আকারে বচনগুলো তৈরি হয়ে যাবে। দেখো ভালো করে মন দিয়ে শুনো, দেখো দেখো এ বচন, তাহলে কি এ বচনের আকারটা হলো সকল হয়, উদ্দেশ্য ফাঁকা, আর কি বিধেয়টাও ফাঁকা। তার মানে কি, মনে রাখবা যদি কোনো বাক্য থেকে আমি বুঝতে পারলাম এ বচন হচ্ছে, যদি কোনো বাক্য থেকে বুঝতে পারছি এ বচন হচ্ছে, এ বচন হবে, তো কি করবো আমরা? প্রথমে তার আকারটাকে দেব, ওই আকারটাকে দেব। তার আকারটা কিভাবে দেব? আগে সকল, একটু ফাঁকা দেব উদ্দেশ্য পদ লিখার জন্য, তারপরটা কি দেব? হয় দেব, তারপরে ফাঁকা দেব বিধেয় পদ লিখার জন্য। তাহলে আমরা এটাকে বলা হয় বচনের আকার। তাহলে আমরা শিখলাম কি, এই বচনের আকার কি? সকল হয়, সকল হয়, এটা হলো আমাদের এ বচনের আকার। বুঝতে পেরেছ? এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে বা প্রশ্ন জিজ্ঞাসা হচ্ছে, স্যার এই উদ্দেশ্য এখানে কি দেব, বিধেয় এখানে কি দেব? হ্যাঁ, তোমরা এইখানে যে কোনো কিছু, এনিওয়ান, তুমি যে কোনো কিছু লাগালেই সেটা এ বচন হয়ে যাবে। তোমাদের ইচ্ছা মতো তোমাদের যা খুশি তাই বসাতে পারো, বসালেই সেটা এ বচন হয়ে যাবে। দেখো আমি বলি, বলার চেষ্টা করছি। দেখো যদি বলি, এটা আমি সাপোজ ধরে নিলাম, ধরো ফ্যান দিলাম সুন্দর, তাহলে সকল ফ্যান হয় সুন্দর, এটা কি এ বচন? বুঝতে পেরেছো? তাহলে এ বচন আকারটা কি ছিল? সকল হয়। উদ্দেশ্য কি নিয়ে এলাম? ফ্যান। বিধেয় কি নিয়ে এলাম? সুন্দর। তাহলে সকল ফ্যান হয় সুন্দর, এটা এ বচন হয়ে গেল। এবার যদি বলি কি না স্যার আমি অন্য কিছু বলি, ওর তো বলো। হ্যাঁ বক, এটা হচ্ছে সাদা, হ্যাঁ দাও, তাহলে কি দেবো? এখানে বক দেব, এখানে দেবো সাদা, অবশ্যই বচন হবে। দেখো সকল বক হয় সাদা, অবশ্যই বচন হয়ে গেল এই বচন। একটা কথা মনে রাখবে, সকল আর হয় এই দুটোকে পরিবর্তন করবে না, এই দুটো কখনোই চেঞ্জ হবে না। একটা ফর্মের বিড়ি কাটার ছাঁচ যদি তোমরা ওটাকে বড় করো, বিড়িগুলো কি বড় হয়ে যাবে না? একটা ইট কাটার ফর্ম যদি বড় করে দাও, ওটা ইট বড় হয়ে যাবে না? ইটটা কি আর প্রাধান্য পাবে? ইটটা গুলো থাকবে। একটা পাতা যে ছাঁচটাকে যদি নিয়ে থেকে বানিয়ে বড় করে দিই, সেটাকে বিড়ি তৈরি করি, তাহলে সেটা কি সেই কোম্পানির বিড়ি গ্রাহ্য হবে না? ঠিক সেরকম ভাবে এটাও এ বচনের সকল আর হয় এই আকারকে পরিবর্তন করা যাবে না, এই সকল হয় রাখতেই হবে। তোমরা এটা করতে পারো যে এই উদ্দেশ্য পদ বা বিধেয় পদ এইগুলোকে পরিবর্তন করে যাও, পরিবর্তন করো, তোমার যে কোনো কিছু দিলেই সেটা এ বচন হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবে, যখন আমরা বাক্য থেকে বচন রূপান্তর করব না, তখন সেই বাক্যটার দেখব সেই বাক্যটার উদ্দেশ্য কি আছে, বাক্যটার বিধেয় কি আছে। তখন কিন্তু আমরা আমাদের খুশি মতো উদ্দেশ্য পদ আর বিধেয় পদ বসাতে পারবো না। বাক্যে যে উদ্দেশ্য পদটা আছে সেটাই বসবে উদ্দেশ্য পদের জায়গায়, আর বাক্যে যেটা বিধেয় পদ আছে সেটাই বসবে বিধেয় পদের জায়গায়। বুঝতে পেরেছ? তার মানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এ বচন আকার কি পেলাম? সকল হয়, উদ্দেশ্য পদ বসবে এখানে আর বিধেয় পদ বসবে এইখানে। এবার তোমরা বলো তো, যদি প্রশ্ন করা হয় যে এ বচন একটি উদাহরণ দাও, তখন তোমরা সঙ্গে সঙ্গে ধরে নেবে সকল হয়, উদ্দেশ্য এনিওয়ান, বিধেয় এনিওয়ান। তাহলে সকল আর হয় লিখলাম, উদ্দেশ্য দিলাম কি দেব? ছাত্র। বিধেয় কি দিব? জ্ঞানী। তাহলে সকল ছাত্র হয় জ্ঞানী। বুঝতে পেরেছ?
এই যে কথাটা বললাম, তোমরা ভাববে স্যার সকল ছাত্র জ্ঞানী তো হয় না, সকল ছাত্র তো জ্ঞানী নয়, অনেক তো ছাত্র জ্ঞানী নয়, অনেক তো পড়াশোনা করে না। যে হ্যাঁ ঠিক ঠিক ধরেছে। তখন বলেছি যে লজিক যখন করবে না বা বাক্য থেকে বচন করবে না, এই লজিক গুলো করার সময় বাস্তব দিক দেখবে না, বাস্তব কথা ভাবতে যেও না। কেন না এই যে লজিক গুলো যেগুলো আলোচনা করছি আমরা, সেটা অবরোহ লজিক, অবরোহ যুক্তি, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি। তোমরা সেটা জানতে গেলে ওই আগের ক্লাসটা ইউটিউবে চ্যানেল দেওয়া আছে বা আমাদের এলিট অ্যাপসের দেওয়া আছে, অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সেই ক্লাসটা তোমরা দেখে নিও, তোমাদের অনেক 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 উপকার লাগবে বা কাজে লাগবে। তাহলে আমরা কি বললাম, এই যে বচনগুলো করাচ্ছি বা যুক্তিগুলো করাচ্ছি বা লজিকগুলো করাচ্ছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা হলো অবরোহ যুক্তি। এইগুলো কিন্তু লজিক করার ক্ষেত্রে এইগুলো কিন্তু বাস্তব দিক বিচার করে না, এরা বিচার করে আকারটা, স্ট্রাকচারটা, মানে আকারের উপর নির্ভর করে এই যুক্তিগুলো, এই বচনগুলো, আকারগুলো নির্ভর করে। তাই আমরা বলবো যখন বচনগুলো করব, তখন বচনগুলো দেওয়ার চেষ্টা করব, বাস্তব দিক বিচার বিবেচনা করতে যাবে না। তোমরা শুধুমাত্র এই আকারটা দেখবে ঠিক আছে কি না। যেটা বললাম একটু আগে, এ বচন আকার কি সকল হয়। তাহলে আমরা এখানে যা খুশি বসাতে পারি। একটু আগে যে বললাম, এবার চেঞ্জ করি, অন্য কিছু বললে একটা উদাহরণ, সকল শিশু হয় সরল, আমি লাগালাম। সকল বই হয় সুন্দর, সকল কলম হয় লম্বা। দেখো প্রত্যেকটা কি বচন, এ বচন। বুঝতে পেরেছ? নিশ্চয় বুঝতে পেরেছো এবার। তাহলে এ বচন আকার কি পাচ্ছে বারবার, সকল হয়। এই আকারটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, মাথার মধ্যে গেঁথে নাও। এই বচন আকার কি সকল হয়, এটা কিন্তু ভুলে গেলে হবে না। এবার আসি আমরা ই বচন। তাহলে ই বচন আকার কি, ই বচনের ছাঁচটা কেমন, ফর্মটা কেমন? ই বচন আকারটা মনে রাখবে, কোনো নয়, কোনো নয়। ভালো করে মনে রাখবে, এ কি পেয়েছিলাম, সকল হয়। ই কি পেলাম, কোনো নয়। এই কোনো নয় দেবে, বাকি তোমরা উদ্দেশ্যের জায়গায় যা কিছু বসাতে পারো আর বিধেয়ের জায়গায় যা কিছু বসাতে পারো, তবেই সেটা হয়ে যাবে আমাদের কি বচন, ই বচন। দেখো দিচ্ছি একটা এক্সাম্পল। যদি বলি কোন স্কুল নয় কলেজ, সুন্দর বচন একটা, এটা কি বচন, ই বচন। দেখো আমি উদ্দেশ্যের জায়গায় লাগালাম স্কুল আর বিধেয়ের জায়গায় লাগালাম কলেজ, তাহলে কোন স্কুল নয় কলেজ, অবশ্যই ই বচন। আরো নিয়ে আসি, বলি কোন বই নয় খাতা, অবশ্যই বচন। কোন ছাত্র নয় জ্ঞানী, অবশ্যই বচন। তাহলে আমরা বুঝতে পারছি এই উদ্দেশ্যের জায়গায় যে কোনো কিছু বসাতে পারি, বিধেয়ের জায়গায় যে কোনো কিছু বসাতে পারি, যে কোনো কিছু বসালেই সেটা হয়ে যাবে আমাদের কি বচন, ই বচন। তাহলে আমরা কটা শিখলাম, দুটো শিখলাম, একটা এ শিখলাম, একটা ই বচন শিখে গেলাম। এর আকার কি ছিল, সকল হয়, ই এর আকার কি, কোনো নয়। এবার আসি আমরা আই বচন। আই কি, দেখো আই বচন আকার কেমন, আকারটা হচ্ছে কোন কোন হয়, কোন কোন হয়, এর আকার ফিক্সড, এই দুটোকে চেঞ্জ করবে না। এবার তোমরা উদ্দেশ্য জায়গায় যা খুশি বসাতে পারো আর বিধেয়ের জায়গায় যা খুশি বসাতে পারো। দেখো আমি একটা বসার চেষ্টা করছি, যদি বলি এখানে ফুল, তাহলে কোন কোন ফুল হয় লাল, বলো কি বচন এটা, অবশ্যই এ বচন। তাহলে আমরা এই আকারটা যে ফিক্সড আছে, উদ্দেশ্য যা খুশি বসাতে পারি বললাম, তাহলে আমরা কোন কোন ফুল হয় লাল, কি বচন, আই। আবার বলি, যদি বলি কোন কোন মানুষ হয় ডাক্তার, কি বচন ওটা, আই বচন। তাহলে কোন কোন আর কি হয় আছে, আর বলি কোন কোন মোবাইল সুন্দর, কোন কোন মোবাইল সুন্দর, এটা হলো না, কোন কোন মোবাইল হয় সুন্দর,
তাহলে হয়টা কোথায় যাচ্ছে? হয় আর কোন কোন এই দুটো বাদে ই বচন বা আই বচন বা ও বচন হবে না। আমাদের এই কোন কোন আর হয় এই দুটো থাকলেই বলবো আই বচন। উদ্দেশ্য যা খুশি হতে পারে, বিদেহ যা খুশি হতে পারে। তাহলে আমরা উদাহরণ দিয়ে একটা বললাম, কোন কোন কলম হয় লাল। দেখো কোন কোন হয় আছে, কত কি বচন? এটা অবশ্যই আই বচন, বুঝেছো? এবার তো বলি কোন কোন ছাত্র হয় বুদ্ধিমান, কি বচন? আই বচন। তাহলে এবার বলার চেষ্টা করো তো, এই তিনটের মধ্যে এ ই আই। সকল বই সুন্দর, গুড, কি বচন? এ বচন। কেন সকল হয় আছে? বলো কোন ছাত্র নয় জ্ঞানী, অবশ্যই বচন। কেন? কোন আর নয় আছে, ই বচন। এবার কোন কোন মেয়ে হয় বুদ্ধিমান, কি বচন? কোন কোন হয় আছে মানে হয়ে গেল আই বচন। তাহলে আমরা শিখলাম এ বচনের আকার, ই বচনের আকার, আই বচনের আকার। এবার আমরা চলে যাব ও বচনের আকারে। দেখো ও বচনের আকার কি? কোন কোন নয়, কোন কোন নয়। আয় কি ছিল? কোন কোন হয় ছিল। খুব গুরুত্ব সহকারে মনে রাখবে, হ্যাঁ, নিখুঁতভাবে মনে রাখবে। হ্যাঁ, দেখো কোন কোন হয়, এখানে কি ছিল? কোন কোন নয়। এই হয় আর নয় গন্ডগোল পাকালে কিন্তু হবে না। দেখো তাহলে আমরা ও বচনের আকার কি বলবো? কোন কোন নয়। এই দুটোকে ফিক্সড, এই দুটোকে এক রাখবে, কোন কোন নয়। উদ্দেশ্য, এই উদ্দেশ্যের জায়গায় তুমি যে কোনো বসাতে পারো, আর বিধেয়ের জায়গায় তুমি যা খুশি বসাতে পারো। যা খুশি বসাবে সেটাই হয়ে যাবে আমাদের কি বচন? ও বচন, বুঝেছ? দেখো আমি বলি কোন কোন ফুল নয় লাল, কি বচন হয়ে গেল? ও বচন। আর বলি কোন কোন ছাত্র নয় জ্ঞানী, কি বচন? ও বচন। বুঝতে পেরেছ? এই হচ্ছে আমাদের বচনের আকার। তাহলে আমরা বচনের আকার নিশ্চয়ই বুঝতে পেরেছি। সকল হয় দিয়ে থাকলেই কি বচন? এ বচন। কোন নয় দিয়ে থাকলেই কি বচন? ই বচন। আর কোন কোন হয় দিয়ে থাকলে কি বচন? সেটা হয়ে গেল আমাদের আই বচন। বুঝতে পেরেছ? আর কোন কোন নয় দিয়ে থাকলে সেটা কি বচন হবে? সেটা হবে আমাদের ও বচন। এই চারটা বচনের আকার তোমরা ভালোভাবে খাতায় লিখে নাও, সুন্দর করে খাতায় লিখে নাও। এই চারটা বচনের আকার যদি আমরা নাম রাখতে পারি, না আয়ত্ত করতে পারি, আমরা বচনগুলো কিন্তু করতে পারবো না। তাই এই চারটা সুন্দর করে তোমরা লিখে নাও। আশা করছি যে আকারটা বোঝালাম তোমাদের মনে কারো সন্দেহ নেই। গুড, সন্দেহ থাকার কথাও নয়। আমি তোমাদের যে আস্তে আস্তে স্লোলি ভাবে সুন্দর সহজ সরল ভাষায় যে আলোচনা করছি বা আলোচনা করব, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখনো কিন্তু আমরা আসিনি যে বাক্য থেকে বচন কিভাবে করব। এগুলো করার আগে যে বিষয়গুলো আলোচনা করতে হয় সেগুলোই এখন তোমাদের সামনে আমি আলোচনা করছি। দেখো তাহলে আমরা এইটুকুই বুঝতে পারলাম যে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ যে কোনো দিলেই বচন হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে কি? এইগুলো মনে রাখতে, তাই না? মনে রাখতে হবে। চলো তাহলে এবার আমরা বুঝবো যে এই উদ্দেশ্য আর বিধেয় জিনিসটা বাক্য থেকে কিভাবে নির্ণয় করব। আমরা আগেই আলোচনা করলাম, একটু আগে আলোচনা করলাম যে উদ্দেশ্য আর বিধেয়। একটা কথা মনে রাখবে, বাক্য থেকে বচন যখন রূপান্তর করব তখন আগে ফার্স্ট টাইম আমাকে দেখতে হবে সেই বাক্যের উদ্দেশ্য পদ কোনটি এবং সেই বাক্যের বিধেয় পদ কোনটি। তোমরা এই দুটোকে মনে রাখবে আগে, যে আগে বার করবো আমরা উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই দুটোকে বার করার পর তোমরা তখন এই বচনগুলোর কথা ভাবতে যাবে।
যে কোনটা এ বচন হবে, কোনটা ই হবে, কোনটা আই হবে, কোনটা ও হবে। ঠিক আছে, দেখো আমাদের একটু আগে যেটা বুঝালাম বচনের আকার, সেই আকারটার উপর নির্ভর করে আমরা বচনগুলো করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো বচনের উদাহরণ, তাহলে এ বচন আকার কি বললাম একটু আগে, সকল হয়। দেখো সকল মানুষ হয় মরণশীল, দেখো তো সকল আর হয় আছে, সকল হয় থাকলে কি বললাম এ বচন, দেখো হয়েছে। তাহলে এটা হয়ে গেল আমাদের এ বচনের একটা উদাহরণ। সকল হয় থাকলেই সেটা হয়ে যাবে আমাদের এ বচন। আমরা এখানে মানুষটা বসালাম, মরণশীলটা বসালাম, তাহলে আমাদের এ বচনের উদাহরণ কি হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল। নেক্সট উদাহরণ দেখো তো ই বচন উদাহরণ কি হচ্ছে। ই বচনের উদাহরণটা কি, একটু আগে আকার কি বললাম, কোনো নয়। দেখো তো যে কোন স্কুল নয় কলেজ, তাহলে আমরা কোন আর নয় আছে, তাহলে নিশ্চয় ওটা ই এর আকার, ই বচন আকার। তাহলে ই বচন আকার ফেলেছি বলেই আমরা এই বচনটা পুরো হয়ে গেল কি আমাদের ই বচন। বুঝতে পেরেছ? তাহলে আমাদের কোন নয় থাকলেই সেটা হয়ে যাবে আমাদের কি বচন, ই বচন। অতএব কোন স্কুল নয় কলেজ, এটা হয়ে গেল আমাদের ই বচন। দেখো এবার আই বচন উদাহরণ কি, একটু আগে তোমাদের সামনে আলোচনা করলাম। আয়ের আকারটা কি, হ্যাঁ গুড, কোন কোন হয়। দেখো তো কোন কোন হয়, তাহলে আমাদের উদ্দেশ্য লাগিয়েছি ফুল, বিধেয় কি লাগালাম লাল, তাহলে কোন কোন ফুল হয় লাল, এটা কি হয়ে গেল আই বচন। এবার দেখো তো কি বাকি রইল ও বচন। ও বচন আকার কি বললাম একটু আগে, কোন কোন নয়, তাহলে আমরা দেখো তো কোন কোন আর নয় আছে, সেটা আকার। সেই আকারটাকে বচন কিভাবে তৈরি করলাম, তো কলম বসালাম উদ্দেশ্যের জায়গায়, আর বিদেহ জায়গায় বসালাম সাদা, তাহলে বিদেহের জায়গায় বসালাম সাদা, তাহলে হয়ে গেল আমাদের কোন কোন কলম নয় সাদা। এটা কি বচন হয়ে গেল, ও বচন পেয়ে গেলাম। এই রকম গুলো হচ্ছে উদাহরণ। এ বচনের উদাহরণ, ই বচনের উদাহরণ, আই বচনের উদাহরণ, ও বচনের উদাহরণ। এই রকম আমাদের বচনগুলো রূপান্তর করতে হবে। এবার দেখো যে আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত যা আমরা শিখলাম, জানলাম, বুঝলাম যে বাক্য থেকে বচন করতে গেলে কি কি জানতে হয়, কি বিষয়গুলো বুঝতে হয়, যে বাক্যের মধ্যে কি জিনিস আছে, বাক্য কি সেটা বুঝলাম, এবং সেখান থেকে বচন জিনিসটা কি জানলাম, বচনের মধ্যে কটা অংশ সেটাও জানলাম, কয় ধরনের মোট বচন হয় সেটাও জানলাম, বচনের আকারটা কি সেটাও জেনে গেলাম। তা এবার আমরা জানবো যে বাক্য থেকে বচনটা করব কিভাবে, যে কোন নিয়মে করব। দেখো এই জিনিসটা একটা কথা মনে রেখো, যে বাক্য থেকে বচন যে ভালোভাবে শিখে নেবে, ভালোভাবে বুঝে নেবে, সে দর্শনের কোন লজিক সমস্যায় দাঁড়াবে না, বা তার দর্শনের কোনো সমস্যা থাকবে না। এই বাক্য থেকে বচনটাই হলো মূল স্তম্ভ, মানে যুক্তির লজিকের মূল স্তম্ভ হলো বাক্য থেকে বচন। এই বাক্য থেকে বচনটা যে করতে পারবে, যে শিখে নেবে, সে দর্শনের কোনো ভয় ভীতি কিছুই থাকবে না, সব ইজিলি জলের মতো হয়ে যাবে বিষয়গুলো। সেইগুলোই এখন আমরা যতক্ষণ যে আলোচনা করলাম সেটার পরিপ্রেক্ষিতে এখন আমরা আলোচনা করব লজিক্যালি ভাবে, যে বাক্য থেকে বচন আমরা কিভাবে করব। দেখো সেটা দেখো, একটা কথা মনে রেখো, যে আমরা তোমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের পশ্চিমবঙ্গে অনেক স্যার, অনেক ইউটিউবার, অনেক প্রাইভেট টিচার অনেকগুলো বাক্য থেকে বচন করার সময় এই নিয়ম, এই সূত্র এই ধরে ধরে তোমাদেরকে শেখানোর চেষ্টা করে। এই বলে অনেকটা কঠিন হয়,
অনেকটা বুঝতে সমস্যা হয়, যে বিষয়টা বুঝতে না পেরে অনেকটা ওই নিয়ম মুখস্থ, এই যেমন অঙ্কে হয় না, অনেকগুলো সূত্র মুখস্থ করে অঙ্ক করতে হয়, এই জন্য তোমরা অনেকটা পিছিয়ে পড়ো। এত সূত্র মুখস্থ হয় না, অঙ্ক পারছি না, এই ঝামেলা, ওই ঝামেলা, কি ঝামেলা। ঠিক এইরকম ভাবে আমাদের দর্শনের লজিকের ক্ষেত্রেও কিছু সূত্র আছে, নিয়ম আছে, সেই নিয়মকে অনুসরণ করে লজিকগুলো করতে হয়। এইগুলো নিয়মগুলো মেনে চলতে হয় বলেই বা করতে হয় বলেই অনেক ছেলে মেয়ে লজিক থেকে ভয় ভীতি পায়, লজিক করতে পারে না, শিখতে পারে না। কিন্তু আমি বলছি যে আগে আমি সেই নিয়মগুলো বলবো না, নিয়মগুলো শিখাবো না, আগে আমরা যে লজিকগুলো জেনারেলি ভাবে সেই নিয়মগুলো অনুসারে লজিকগুলো করার চেষ্টা করব না। আগে তোমাদের সামনে আমি সহজ সুন্দরভাবে নিজের ভাষা প্রয়োগ করে সহজভাবে বাক্য থেকে বচন কিভাবে করতে হয় সেটা আগে জানবো, তারপরে পরে নিয়মগুলো জানবো। আগে আমরা সহজভাবে রপ্ত করার চেষ্টা করব। দেখো, আমরা যেটি সহজে বাক্য থেকে বচন ধরানো, নিয়ম না, কোন নিয়মকে নয়, মানে সহজভাবে কোন নিয়ম, এই নিয়ম থাকলে উই, এই নিয়ম থাকলে এই নিয়ম থাকলে ও বচন, আগে না, আগে সহজ শুধু ভালো করে, আগে ভালো করে বুঝবে যে সহজভাবে কিভাবে ধরবো আমরা, এটা এই বচন হলো না ই বচন হলো না আই বচন না ও বচন, কি করে হবে, আগে আমরা সহজ করে ধরার চেষ্টা করব, তারপর আমরা আস্তে আস্তে জটিলের দিকে যাব। যদি প্রথমেই আমরা জটিলের দিকে যাই, নিয়ম দেখে যাই, তাহলে তোমরা অনেকে হতভঙ্গ হয়ে যাবে, অনেকে প্রবলেম হয়ে যাবে। তা আমি বলছি আমার মতো করে দেখো, আমাদের চ্যানেলের মতো দেখো, সমস্ত কিছু সহজ হয়ে যাবে। দেখো আমাদের হেডলাইন দিয়েছি সহজে বাক্য থেকে বচন ধরানো, মানে কি করে ধরবো সহজেই বাক্য থেকে বচন। দেখো, একটা আমি 4 রকম জিনিস তৈরি করেছি। একটা হচ্ছে সব এর সঙ্গে হয় থাকে, মনে দেখো ভালো করে বুঝো, এই জিনিসটা ভালো করে বুঝো। সব, দেখো যদি কোনো বাক্যে ধরা আছে, সেই বাক্য থেকে তো বচন করতে হয় নাকি? হ্যাঁ, বাক্য থেকে বচন করব। তাহলে সেই বাক্যের মধ্যে যদি সব এই জিনিসগুলো লেখা থাকে, মানে সব বোঝায়, সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, এগুলো মিনিং কি? সব না, সবই তো। এইরকম সব, আমি সব বলতে শুধু এটুকু না, শুধু সব না, সমস্ত মানে সব, প্রতিটি মানেও সব, সমস্ত মানেও সব, মানে এইরকম জিনিস যদি সব কোন বাক্যে থাকে এবং তার সঙ্গে হয় বা পজিটিভ ভাব থাকে, আর বলি যদি কোনো বাক্যে সব থাকে এবং হয় বা পজিটিভ ভাব থাকে, তবে সেই বাক্যকে আমরা করব এ বচনে। আর বলি, ধরো কোন বাক্য থেকে যখন বচনে রূপান্তর করব, তখন দেখব সেই বাক্যটাতে কোথাও সব আছে কিনা, সব মিনিং আছে কিনা, সমস্ত, প্রতিটি, সবকিছু, এইরকম জিনিস, মানে সব এক কথা, মানে মিনিং কিন্তু সব আসবে, সেটা আছে কিনা, এই সব মিনিং আছে কিনা দেখব। তারপর দেখব আমরা সেটা পজিটিভ না নেগেটিভ, সেটা হয় না নয়। যদি হয় থাকে, যদি সবের সঙ্গে হয় পেয়ে যায়, তবে সেটা হয়ে গেল আমাদের এ বচন। বুঝতে পেরেছ? সবের সঙ্গে সেটা আমাদের কি বচন হয়ে যাবে? এ বচন হয়ে যাবে। দেখো একটা উদাহরণ দিই। বললাম তোমাদেরকে সব আম মিষ্টি, কি এটা বাক্য না বচন? অবশ্যই বাক্য। কেন আমরা আগে বলেছি যে বাক্যের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মাঝে যখন গুণ বা সংযোজক বসানো হবে তখন তো সেটা বচন হবে। তাহলে অতএব এটা কি? তাহলে অবশ্য বাক্য। এই বাক্যকে যখন আমরা বচনে রূপান্তর করব, যখন এই বাক্যকে আমরা বচনে রূপান্তর করব, তখন আমরা দেখব এ না ই না আই না ও, যে কোনো চারটার মধ্যে একটা হবে।
তাহলে আমরা এখন শিখলাম কি, সব এর সঙ্গে হয় বা পজিটিভ থাকলে কি বচন হবে, এ বচন। দেখো তো সব আছে, তাহলে এখানে সব পেলাম। আর দেখো তো সব আর মিষ্টি, সেটার মধ্যে পজিটিভ ভাব না নেগেটিভ ভাব বলো তো? অবশ্যই পজিটিভ ভাব, নেগেটিভ ভাব কোথাও নেই। তার মানে নিশ্চয় হয় আছে, হয় উজ্জ আছে, তাই তো? তার মানে সব পেলাম আর কি পেলাম, হয় পেলাম। তাহলে সব আর এখানে হয় উজ্জ আছে, তাহলে হয়। তাহলে সবের সঙ্গে হয় হলে কি বচন হয়, এ বচন। গুড, এটা 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 কি হয়ে গেল, এ বচন হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি ধরতে শিখলাম, সবের সঙ্গে যদি হয় থাকে সেটা হয়ে যাবে কি বচন আমাদের, এ বচন। আর বলি প্রতিটি আম পচা হয়, বলতো কি বচন, হ্যাঁ গুড, এ বচন। কেন, প্রতিটি মানে সব আর হয় আছে, তাহলে সবের সঙ্গে হয় থাকলে কি বচন হয়, এ বচন হয়। আর বলি দেখো তো, দেখো তো এখানে এই যে দিলাম সব কাক হয় কালো, লাল, যে করে দেওয়া যায়, তুমি সব কাক কালো দাও, লাল দাও, যা দাও, তাহলে এখানে কি থাকছে, সব আর কি থাকছে, হয়। তার মানে এই সব আর হয় থাকলে কি বললাম, এ বচন। তাহলে এটা কি হয়ে গেল আমাদেরকে, এ বচন। বুঝতে পেরেছো? তাহলে আমরা শিখলাম সবের সঙ্গে যদি হয় থাকে সেটা কি বচন হবে, অবশ্যই এ বচন হবে। বুঝতে পেরেছো? আর যদি বললাম সমস্ত বোর্ড হয় সুন্দর, কি বচন, অবশ্যই এ বচন। কেন, সমস্ত মানে সব, আর ওদিকে হয় আছে, তাহলে সবের সঙ্গে হয় থাকলে কি হলো, এ বচন। আবার বলি প্রতিটি কলম কালো, প্রতিটি কলম কালো। দেখো প্রতিটি কলম কি কালো হয়, বাস্তব দিক ভাবতে যাবে না। আগে যে বললাম বাস্তব দিকটা অবরোহ যুক্তি বিচার করে না। তাহলে আমরা কি বলবো, সব কলম কালো। দেখো সব আছে আর কি আছে ওখানে, কালো কলম, তাহলে সব কলম কালো। এখানে দেখো তো সব আছে আর পজিটিভ ভাব কি, হয় আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই বচন। তাহলে এখন শুধু ধরা শিখো, ধরবো কি করে, সহজে বাক্য থেকে বচন ধরানো গুলো শিখো, পরে আমরা ক্যালকুলেশন গুলো উত্তরগুলো করছি। এখন তোমরা শুধু ধরার চেষ্টা করো, এ বচন কোনটা, ই বচন কোনটা, আই কোনটা, ও কোনটা, এটা ধরা শিখো আগে। এই ধরাটা শিখতে পারলেই ওইগুলো খুব অনায়াসে পেরে যাবা। দেখো তাহলে আমাদের সবের সঙ্গে হয় থাকলে সেটা কি পেলাম, এ বচন। এবার দেখো আমরা তাহলে এটা এ বচন বুঝতে পারলাম। এবার আমরা জেনে নেব পরেরটা, সবের সঙ্গে নয় থাকলে। দেখো ভাইটা, দেখো এখানেও সব, এখানেও সব, হয় থাকলে হয়ে যাচ্ছে আমার এ, আর নয় থাকলে হয়ে যাচ্ছে আমার কি, এটা একটু মিস্টেক হয়েছে, ও হবে, হ্যাঁ মিস্টেক হয়েছে একটু, মানে সবের সঙ্গে নয় থাকলে হয়ে যাবে আমাদের ও বচন। মানে সব আছে তার সঙ্গে নয় আছে, সেটা হয়ে যাবে আমাদের কি বচন, ও বচন। একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই। দেখো বললাম সব কাক কালো নয়, সব কাক কালো নয়, সে লিখি নয়। দেখো কি বললাম, সবের সঙ্গে নয় থাকতে হবে, মানে সব মানে সব না, মানে সমস্ত, প্রতিটি, সব, সমস্ত, এইগুলো, হ্যাঁ মানে মিনিং সব, এর সঙ্গে কি থাকবে, নয় থাকবে, সেটা কি বচন হয়ে যাবে, ও বচন হয়ে যাবে। দেখো সব কাক কালো নয়, দেখো সব আছে কিন্তু কি আছে এখানে, নয় আছে, তাহলে নয় কোথায়, নয় তো। তাহলে সবের সঙ্গে নয় হলে কি বচন হয় বলেছিলাম, ও বচন। তাহলে এটার বচনটা কি হবে, ও বচন। বুঝতে পারলাম? তাহলে আমাদের সবের সঙ্গে যদি হয় থাকে কি বচন হচ্ছে, এ বচন, আর সবের সঙ্গে নয় হতে গেলে কি বচন হচ্ছে, ও বচন। এবার আমি বললাম যে সব দিলাম না, সব দিলাম না, এবার দিলাম ধরো প্রতিটি,
প্রতিটি বই সুন্দর নয়, প্রতিটি বই সুন্দর নয়। দেখো প্রতিটি মানে কি সব, আর নয় আছে, তাহলে সবের সঙ্গে নয় থাকলে সেটা কি হয়ে গেল? ও বচন হয়ে গেল। তাহলে আমরা দেখো সব থাকলে বা সমস্ত কিছু থাকলে তোমরা অনায়াসে কিন্তু ও বা এ করতে যাবে না, আগে দেখবে সবের সঙ্গে হয় আছে না সবের সঙ্গে নয় আছে। সবের সঙ্গে হয় থাকে করবে এ বচন, আর সবের সঙ্গে নয় থাকলে করবে তোমরা ও বচন। বুঝেছ? এবারে আমরা জেনে নেব যে অল্প, এই অল্পের সঙ্গে হয়। অল্প কি? তাহলে বললাম কিছু কিছু কাক হয় সাদা, কিছু কিছু বই সুন্দর, অল্পগুলো এরকম অল্প। এরকম যদি অল্প বোঝায়, আর যদি হয় থাকে পজিটিভ থাকে, হয় অনেক সময় হয় থাকে না, পজিটিভ ভাব হয় না থাকে না, অনেক সময় হয় নেই, ধরো সময় ধরো, তাহলে কি অল্প তার সঙ্গে হয়, এই অল্পের সঙ্গে হয় যদি থাকে সেটা কি বচন হবে? আই বচন। বুঝতে পেরেছ? যদি বলি ধরো সাদা কাক আছে, এবিটা কি অল্প না? আই বচন। যদি বলি কিছু আম পচা, কিছু অল্প, তার সঙ্গে কি আছে? হয়, কিছু নেই মানে হয়। একটা কথা মনে রেখো, কিছু যদি না থাকে, হয়ও নেই নয়ও নেই, তা তোমরা ধরে নেবে এটা হয় উজ্জ আছে, মানে কিছু না থাকলে সেটা হবে হয়। বুঝতে পেরেছ? এই বলি যে কিছু কিছু আম পচা, তাহলে কিছু আম পচা। দেখো তো এই কিছু মানে কি? অল্প। অল্প সব কি? নিশ্চয় না। তাহলে কিছু মানে অল্প। আবার দেখো তো হয় নয় কিছু নেই, তার মানে কি ধরবো আমরা? হয়। তাহলে অল্প আর হয় থাকলে কি বচন হবে? আই বচন। বুঝতে পারলাম? তার মানে আমরা সব হয় থাকলে এ বচন, সবের সঙ্গে নয় থাকলে ও বচন, আর অল্পের সঙ্গে হয় থাকলে কি বচন পেলাম? আই বচন। এবার যদি বলি কিছু ছাত্র জ্ঞানী, কি বচন? অবশ্যই আই বচন। এবার যদি বলি কি 90% 90% ছাত্ররা বুদ্ধিমান হয়, 90% ছাত্ররা বুদ্ধিমান হয়, আর 90% মানে কি? অল্প না সব? অবশ্যই অল্প। আর নয় না হয় আছে? হয় আছে, অবশ্যই আই বচন। তাহলে আমরা অল্পের সঙ্গে হয় হলে কি করব? আই বচন। এবার আমরা আসবো অল্পের সঙ্গে নয়। মনে রাখো অল্পের সঙ্গে নয় থাকলে হয়ে গেল আমাদের ও বচন। তা দেখো আমরা চারটা শিখলাম, বা এটাকে একটু ভালো করে বুঝে নাও যে অল্পের সঙ্গে নয় হলে কি বচন হবে? ও বচন হবে। দেখো এক্সাম্পল দেখো, উদাহরণ দেখো। বললাম কিছু আম ভালো নয়, কিছু আছে মানে অল্প, আর নয় আছে, তাহলে অল্পের সঙ্গে নয় হলে কি বচন হয়? ও বচন হয়। তাহলে আমরা শিখে গেলাম যে কিছু থাকবে আর নয় থাকবে, নয়টা কিন্তু উল্লেখ থাকবে, হ্যাঁ উল্লেখ থাকবে, আর হয়টা উল্লেখ থাকলেও হয় না থাকলেও হয়, ধরে নেই, ধরে নেব ওটা আমরা, ঠিক আছে? তাহলে আমরা নয়টা কিন্তু উল্লেখ থাকলেই হবে, নচেত হবে না। যে বলি আমরা দেখো যে কিছু কিছু শিক্ষক জ্ঞানী নয়, কিছু কিছু শিক্ষক জ্ঞানী নয়। দেখো তো কিছু কিছু মানে কি? অল্প না সব? অবশ্যই অল্প। আর নয় আছে এদিকে, তাহলে অল্পের সঙ্গে নয় হলে কি বচন হয়? বললাম ও বচন। তাহলে আমরা চারটা জিনিস সহজে ধরবো, এটা কোনো নিয়ম না, নিয়মগুলো পরে আলোচনা করবো, আমরা সহজ করে আগে ধরার চেষ্টা করো। দেখো আমরা কি বললাম যে সহজে বাক্য থেকে বচন ধরানো কিভাবে শিখলাম? চারটা। মনে রেখো, সবের সঙ্গে হয় থাকলে এ বচন, সবের সঙ্গে নয় থাকলে ও বচন, অল্পের সঙ্গে হয় থাকলে আই বচন, আর অল্পের সঙ্গে নয় থাকলে ও বচন। চারটা বুঝতে পারছি নিশ্চয়? তাহলে এবার আমরা দেখো এই যে এ ও আই ও পেয়েছি, ই কোথায়? ই তো আরো আছে,
হ্যাঁ, তুমি ভেবো না এইগুলো ছাড়াও আরো অনেক ভাবে বাক্য থেকে বচন করতে হয়, নিয়ম আছে। সেগুলো আমরা একে একে পর পর আলোচনা করব। আমরা প্রথমে আগে সহজগুলো শিখে নাও। সহজগুলো শিখলে এই পরের নিয়মগুলো আর কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে দেখো ই কিভাবে করব, ই মনে রাখবে। তা আমরা ই বচন কিভাবে ধরবো, কি একটা কথা মনে রাখো, পরে বাকিগুলো জানবে। ই মনে রাখবা যে বচন দেখবা কোনোদিনই নয়, কখনোই নয়, কোনো সময়ই নয়, এইরকম বোঝাবে, কখনোই নয়। মানে বাক্যটার মধ্যে এমন জিনিস অল্প নয়, অল্প কথা বলবে না, সবে কথা, সবে কথা নেগেটিভ দিক থেকে সব, মানে নগর্থক দিক থেকে সব বুঝাবে। মানে সব অর্থ লেখা থাকবে না, সব লেখা থাকবে না অবশ্য, মানে মিনিংটা ফুটে উঠবে যে সবটা, মানে কোনোদিনই নয়, কখনোই নয়, এইগুলো হলে আমাদের হবে ই বচন। দেখো যে বলি আমরা যে মানুষ কখনো পূর্ণ নয়, সরি, মানুষ কখনোই পূর্ণ নয়, এই কথাটা মানে কি, এই বাক্যটার মধ্যে নিশ্চয় ফুটে উঠছে কোনোদিনই নয়, তখন সেটা হয়ে যাবে আমাদের ই বচন। যদি বলি কোন স্কুল কলেজ নয়, এই কথাটা মানে কি আসছে, একটাও স্কুল কলেজ নয়, মানে কোনোদিনই নয়, সেটা কি বচন হয়ে যাবে, ই বচন। যদি বলি এই ঘরে আম একটিও নেই, এই ঘরে আম একটিও নেই, একটাও নেই, তাহলে কি বচন হবে, অবশ্যই বচন হবে। তার মানে কোনোদিনই নয়, কখনো নয়, কোনো সময়ে নয়, এইগুলো বোঝালে হবে আমাদের ই বচন। তাহলে আবার বলি সংক্ষেপে সহজভাবে, 4 রকম ভাবে মনে রাখবে। সবের সঙ্গে হয় থাকলে এ বচন, সবের সঙ্গে নয় থাকলে ও বচন, অল্পের সঙ্গে হয় থাকলে আই বচন, আর অল্পের সঙ্গে নয় থাকলে ও বচন। আর ইটা হবে কোনোদিনই নয়, কখনো নয়, কোনো সময় নয়, যেটা কোনোদিন হবে না, সেটা হবে আমাদের ই বচন। বুঝতে পেরেছ? এটা হচ্ছে সহজ ভাবে। তাহলে এবার আশা করছি তোমরা এ, ই, আই, ও আস্তে করে অল্প করে ধরতে শিখেছ, যে কিভাবে আমরা করতে পারছি। বা এখন আমরা অবশ্য করিনি, এখন অবশ্য লজিক্যালি আমরা করিনি, কিন্তু ধরা শিখতে পারলাম যে কিভাবে বাক্য থেকে বচনটা কি হবে, আমরা অল্প বুঝতে পারলাম। এবার আমরা দেখে নেব যে উদাহরণগুলো কিভাবে হয়, বাক্য থেকে বচনটা করব কিভাবে। দেখো উদাহরণ কি বলেছে, এটা বাক্য, এটা হচ্ছে আমাদের বাক্য কি, সব কাক হয় কালো, সব কাক হয় লাল, কালো দিলেও হবে, লাল দিলেও হবে, যে কোনো অ্যানিওয়ান। আগে বলেছি আমরা উদ্দেশ্য বোধহয় অ্যানি দেওয়া যায়। তাহলে মানে কি বললাম, সব কাক হয় লাল। এই বাক্যটাকে বচনে রূপান্তর করতে বলবে, প্রশ্ন বলবে এই বাক্যটিকে বচনে রূপান্তর করো, তখন আমরা কিভাবে করব। এবার আমরা আসি খাতায় লিখার পালা, লিখতে শুরু করবে ভালোভাবে। কিভাবে করব আমরা দেখো, মনে রাখবে বাক্য থেকে বচন করতে গেলে, রূপান্তর করতে গেলে প্রথমে একটা কিছু বসাতে হবে, সেটাকে বলা হয় এল এফ। এল মানে লজিক্যাল, এফ ফর ফর্ম। তাহলে এল এফ এইটুকুটা কিন্তু প্রথমে আমাকে লাগাতে হবে। এল এফ, এলটাকে বলা হয় লজিক্যাল, আর এফ হচ্ছে ফর্ম, বাংলায় বলা হয় যৌক্তিক আকার। তার মানে এই বাক্যটার যৌক্তিক আকার এটা, এই বাক্যটার এলএফ হলো এটা, এটাই হয়ে গেল আমাদের বচন। তাহলে আমাদের কি জানলাম, বাক্য থেকে বচন করতে গেলে প্রথমে কি সাইন দেব, সাইন দেব আমরা এলএফ। এল ফর লজিক্যাল, এফ ফর ফর্ম, এলএফ দিয়ে আমরা শুরু করব বচনটা। দেখি, তাহলে আগে দেখি আমি এটা করার চেষ্টা করেছি বা করেছি। দেখো সব কাক হয় লাল,
দেখো তো, আগে ভাবো এই বাক্যটাকে যখন বচন করবে না বা রূপান্তর করবে না, তখন তোমরা আগে প্রথমে ভাববে উদ্দেশ্য পদ কোনটা, তারপর বের করবে বিধেয় পদ কোনটা। এই উদ্দেশ্য পদ আর বিধেয় পদ এই দুটিকে বের করার পর তারপর তোমরা করবে বচনটা কি হবে। সেই বচনটা করার পর সেই বচন আকার ফেলবে, আকার করার পর উদ্দেশ্য বিধেয় বসিয়ে দেবে, তবেই সেটা হয়ে গেল কি বচন। দেখো তাহলে সব কাক হয় লাল, এই বাক্যটির বচন কি? বচন নিশ্চয় আমরা পরে করছি, আগে উদ্দেশ্য বার করো। তাহলে এই কাক হলো উদ্দেশ্য, লাল কি বিদেহ, বিদেহ। তাহলে আমরা কাক আর লাল বুঝতে পেরেছি, রেখে দাও দুটোকে। এ বললো সব আর হয় আছে নিশ্চয়, দেখো সব আর হয় পড়ে থাকলো। এবার বলো তো সব আর হয় হলে কি বচন হয়? আমরা আগে শিখলাম, একটু আগে শিখলাম সব আর হয় হলে কি বচন হয়। দেখো সব আর হয় কি বচন? এ বচন। তা আমরা বুঝতে পারলাম যে সবের সঙ্গে যদি হয় থাকে তাহলে হবে এ বচন, তাহলে আমরা কি বচন হলো? এ বচন। এবার দেখো এ বচনের আকার কি শিখেছিলাম? এ বচনের আকার কি শিখেছিলাম আমরা? আকার কি শিখেছিলাম? এ বচনের সকল হয়। তাহলে আমরা দেখে নেব, তাহলে এ বচনে এলে এ বচন, সকল আর কি হয়। আকার দিলাম, দেওয়ার পর বলতো উদ্দেশ্য পদ কোনটা? কাক, বসিয়ে দিলাম কাক। বিধেয় কোনটি? লাল, দিলাম লাল। এটা বর্ণের কেন লাগালাম? এটা সৌন্দর্যতা পাওয়ার জন্য। এটা বর্ণেরটা আমরা এক্সট্রা সৌন্দর্যতার জন্য দিলাম। তোমরা দিলেও দিতে পারো, না দিতে পারো, দিলে অসংখ্যটা সৌন্দর্যতা লাগে, এই জন্য তোমাদেরকে দেওয়াটা উচিত। এই দিলাম, দেখো সকল কাক হয় লাল বর্ণের। এদের মনে করতো না আমি দেবো না স্যার, তাহলে কোনো ব্যাপার না, সকল কাক হয় লাল। এটা হয়ে গেল আমাদের কি একটা এ বচন। দেখো আবার বলছি, সকল কাক হয় লাল, এটির বচন কি হবে? বচনটা হবে সব আর হয় থাকার জন্য এ বচন। আর এ বচন আকার আমরা শিখেছিলাম সকল হয় হয়, উদ্দেশ্য হচ্ছে কাক, বিধেয় হলো লাল। তাহলে সকল কাক হয় লাল বর্ণের, এটা হয়ে গেল এ বচন। বুঝতে পেরেছ? এবার আসি আমরা, দেখো সমস্ত বই ভালো নয়। উদ্দেশ্য কোনটি? বই। কেন? বই সম্পর্কে বলা হচ্ছে। আর বিধেয় কোনটি? ভালো। তাহলে বইও পেলাম, ভালো পেলাম, এ দুটো বাদে দাও, এই দুটোকে বাদ দিয়ে রাখা হতো। তাহলে বলো কি বাকি থাকলো? সমস্ত আর নয়। সমস্ত মানে কি? সব আর নয় আছে, তাহলে সবের সঙ্গে নয় হলে কি বচন হবে? গুড, ও বচন। দেখো আমি বললাম না সবের সঙ্গে হলে ও বচন হয়, তাহলে সবের সঙ্গে নয় হলে হয় ও বচন। দেখো ও বচন, বুঝতে পেরেছ? তার আমাদের সমস্ত বই ভালো নয়, এটাকে আমরা বুঝবো আগে উদ্দেশ্য পদ, তারপরে বিধেয় পদ, তারপরে দেখবো ওই দুটোকে বাদ দিয়ে আর কি থাকলো। দেখো সমস্ত আর নয়, সমস্ত মানে সব আর নয় আছে, তাহলে সব আর নয় হলে হয়ে যায় ও বচন। তাহলে বলো ও এর আকার কি ছিল? কি শিখেছিলাম একটু আগেই? ও এর আকার শেষেরটা, তাহলে কোন কোন নয়, কোন কোন নয়। দেখো তাহলে কোন কোন নয়, আর উদ্দেশ্য কোনটা? বই। বিধেয় কোনটা? ভালো। তার মানে কোন কোন বই নয়, ভালো বই। এই বইটা সংযোগ করলাম, এক্সট্রা লাগালাম, এক্সট্রা বসালাম, কেন? সৌন্দর্যতা বাড়ানোর জন্য। তো মনে করো না এই বইটা দেবো না, কোনো ব্যাপার না, তবে সৌন্দর্যটা লাগানোর জন্যই দেওয়া। ঠিক আছে? আর একটি বিষয় এখানে, যে ভালোর পর মানে কেন বই দিলাম তার একটা বিষয় আছে, যে মনে রাখবে যে কোনো জিনিস মানে কলম, কলম নামটা একা একা থাকতে পারছে, দ্রব্য জিনিস। ফ্যান নামটা দ্রব্য জিনিস, একা থাকতে পারছে, কিন্তু ভালো, ভালো কি একা থাকতে পারে? ভালো দ্রব্য নয়, ভালো গুণ।
সুন্দর একা থাকতে পারে? কোন জিনিস সুন্দর, কলমটি সুন্দর, বা কলমটি ভালো, বা জামাটি ভালো, বা বোর্ডটি ভালো, এই যে সুন্দর ভালো সৌন্দর্য, এগুলো গুণ। এই গুণগুলো কিন্তু একা একা থাকতে পারে না, কোন দ্রব্যকে আশ্রয় করে থাকে। যে জিনিসগুলো একা একা থাকতে পারে না, সেই জিনিসগুলো কারোকে আশ্রয় করে থাকে। এর আশ্রয়টা সঙ্গে লেখাটা বেশি প্রয়োজন। যেমন দেখো, লাল বর্ণের, এটা আমরা সুন্দর লাগালাম লাল বর্ণের, এখানে তুমি লাগাতে পারতা লাল কাক, একটা কি জিনিস, প্রাণী, লাল প্রাণী। তাহলে দেখো এখানে ভালো বই, তাহলে বইটা একটা দ্রব্য, তাহলে ভালোটা এখানে কি বইয়ের কথা বলা হচ্ছে বলেই আমি বইটা লাগালাম, বইটা বসালাম। তাহলে আমরা তোমরা এখানে সহজভাবে বইটা বসাতেও পারো, না পারো সেটা কোনো ব্যাপার না। এখন পরে যখন ফাইনালি ভাবে লজিক গুলো ক্যালকুলেশন করবে, তখন কিন্তু সৌন্দর্যটা লাগিয়েই বা বসিয়েই চেষ্টা করবে করার। দেখো, তাহলে আমরা সহজ বাংলা কি জানলাম? সমস্ত বই ভালো নয়, তাহলে বই ভালো উদ্দেশ্য বিদেহ, আর সমস্ত তার সঙ্গে নয় আছে বলেই হয়ে গেল ও বচন। আর ও বচনের আকারটা কোনো কোনো নয়, তাহলে আমরা পেলাম কোনো কোনো বই নয় ভালো বই। ঠিক আছে, এবার আসি আমরা, দেখো কিছু আম পচা, কিছু আম পচা, উদ্দেশ্য বলতে কোনটা? কিছু আম পচা। তাহলে এখানে আমটা হলো উদ্দেশ্য, কেন আম সম্পর্কে বলা হচ্ছে। আর বিদেহ কোনটা? পচা হচ্ছে বিদেহ, কেন আমটি পচা সেটা বলা হচ্ছে। তার উদ্দেশ্যটা হচ্ছে আম, বিদেহটা হচ্ছে পচা। এই দুটোকে বাদ দিয়ে দাও, তার কি পড়ে থাকলো? পড়ে থাকলো আমাদের কিছু। এবার কিছু অল্প না সব? নিশ্চয় অল্প। তা দেখো, অল্প পেলাম, আর হয় না নয়? কিছুই নেই। আমি আগে বললাম না, কিছুই না থাকলে হয় ধরে নেব। তাহলে অল্পের সঙ্গে হয় হলে কি বচন হয়? দেখে নাও, অল্পের সঙ্গে হয় হলে হয়ে গেল আই বচন। এটা জানলাম। তাহলে অল্পের সঙ্গে হয় হলে হয় আই বচন। দেখো আমাদের আই বচন চেষ্টা করছি করার। তাহলে আই আকার কি? কোন কোন হয়, কোন কোন হয়, উদ্দেশ্য বসে দাও আর বিধেয় বসে দাও। তাহলে দেখো তো, কোন কোন হয় দিলাম, উদ্দেশ্য ছিল আম, বসিয়ে দিলাম আম, বিধেয় ছিল পচা, বসিয়ে দিলাম পচা। এবার ফলটা কেমন রাখলাম? অনেক বলে স্যার ফল কঠিন মনে হচ্ছে, না কঠিন তো দরকার নেই, পরে দিবে এখন। তাহলে কোন কোন আম হয় পচা, ব্যাস যথেষ্ট। তাহলে কেন পচা কি একা ঘুরে বেড়াই? পচা কি কোনো একা একা থাকতে পারে না? পচা কোন জিনিসকে আশ্রয় করে থাকে, সেটা কোন জিনিসটা? এখানে আম। আম মানে কি? ফল একটা, এর ফল লাগালাম, ফল বসালাম। তাহলে আমরা খেলাম কোন কোন আম হয় পচা ফল। বুঝতে পেরেছ? তাহলে আমরা কিছু আম পচা, এটা কিছু মানে অল্প, আর ওইখানে হয় নয় কিছু নেই বলে ধরে নেব হয় আছে। তাই এটি হয়ে গেল আমাদের আই বচন। কোন কোন আম হয় পচা ফল। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি, আশা করছি বুঝতে পেরেছ কিছুটা। এবার আমরা কিছু উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করেছি, এবার নিজেরাই উত্তর আমরা করার চেষ্টা করব। দেখো তো, প্রতিটি বক সাদা, কি বাক্য না বচন? অবশ্য বাক্য। কেন বাক্য? যে উদ্দেশ্যবিদের মাঝে কোনো সংযোগ গুণ নেই, বাক্য অবশ্যই। আর এই বাক্য থেকে কি করতে হবে? বচন করতে হবে। তাহলে দেখো, এই প্রতিটি বক সাদা, এই বাক্যটির উদ্দেশ্য পদ বলতো আর বিধেয় পদ বলতো। হ্যাঁ ঠিক, উদ্দেশ্য পদ হচ্ছে বক, আর বিধেয় পদ হচ্ছে কি? সাদা। বুঝতে পেরেছি? তাহলে আমরা বক পেলাম উদ্দেশ্য, আর সাদা পেলাম বিধেয়। এই দুটি জিনিস আগে বের করার চেষ্টা করবে। যে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ বের করতে পারবে না, তার কিন্তু লজিক বা বচন করতে অনেকটা সমস্যায় দাঁড়িয়ে পড়বে। তাই আগে আমরা বার করব উদ্দেশ্য পদ। আবার বলি, একটি বাক্যের
যার সম্পর্কে কিছু বলা হবে সেটা উদ্দেশ্য। দেখো এখানে বক সম্পর্কে বলা হচ্ছে, তাই বকটা হলো উদ্দেশ্য। আর বকটা কেমন, বক সম্পর্কে কি বলা হচ্ছে, বকটা সাদা, তাই সাদা হয়ে গেল বিদেহ পদ। এখানে বক উদ্দেশ্য, সাদা হলো বিদেহ। তাহলে এই দুটোকে বাদ দিয়ে দাও তো, এই দুটো বাদ দিয়ে দাও, বলো কি থাকলো, প্রতিটি। প্রতিটি মানে আমি আগে বলেছি যে তোমরা হয় সব খুঁজবে, না হলে কি খুঁজবে, অল্প। প্রথম টার্ম মনে রাখবে, সব আর অল্প। কোন দিকে যাচ্ছে বলো, কোন দিকে যাচ্ছে, হ্যাঁ গুড, সবের দিকে। এবার সবের দিকে দুটো বলেছিলাম না, একটা হয় দিয়ে, একটা নয় দিয়ে। সবের হয় দিলে হয় এ বচন, সবের নয় দিয়ে হয় কি বচন, ও বচন। দেখো তো প্রতিটি মানে সব, তাহলে দেখো তো এখানে নয় না হয় আছে, কিছুই নেই। তাহলে আমরা বললাম না যে কিছু না থাকলে কি হয়, ধরে নেব হয় আছে, ধরে নেব হয় উজ্জ আছে। তাহলে সবের সঙ্গে হয় হলে কি বচন হয়, এ বচন। গুড, তাহলে সবের সঙ্গে হয় হলে হয় এ বচন দিলাম। এবার যখন এ বচন বুঝে গেছি আমরা, তখন বলতো এ বচনের আকারটা কি, এ বচন আকারটা হচ্ছে সকল হয়, সকল হয় আকার। এবার এই আকারে নিশ্চয়ই মিডিলে বসবে উদ্দেশ্য, আর শেষে কি বসবে, বিদেহ। এটা আগে আমরা দেখেছি, আগে বসাতে হয় আকার, তারপরে করতে হয় উদ্দেশ্য বিদেহ। দেখো তাহলে উদ্দেশ্য বলো কোনটা, বক, তাহলে আমার বক চলে আসবে এইখানে, বুঝলো। বিদেহ কোনটা, সাদা, চলে আসবে আমার এইখানে, বুঝতে পেরেছো। এটাই হয়ে গেল আমাদের বচন। দেখতে পারলে কতটা সহজ। দেখো এই যে বাক্য থেকে বচনটা করলাম, প্রথমে কি দিতে হয়, এলএফ, ফুল ফর্ম কি, লজিক্যাল ফর্ম বা যৌক্তিক আকার। তাহলে আমরা এই বাক্য থেকে বচনটা আমরা খুব অনায়াসে করতে পারলাম যে প্রতিটি বক সাদা, কি বচন হলো, এ বচন। সেটা কি, সকল বক হয় সাদা, এটা হয়ে গেল আমাদের এ বচন। মানে এই প্রশ্নের উত্তর হলো এটা। দেখো 2 নম্বর, দেখো যে 100% শিশু সরল, এটা তো মানে কি, সব না অল্প, নিশ্চয় 100% মানে সব। এবার দেখো তো উদ্দেশ্য কোনটি, উদ্দেশ্য শিশু, আর বিদেহ কি সরল, দুটোকে বাদ দিয়ে দাও, কি থাকলো পরে 100%। তাহলে 100% মানে নিশ্চয়ই সব হয়ে যাচ্ছে, অল্প নয়। এবার দেখো তো হয় না নয় আছে, কিছুই নেই। তাহলে কিছুই না থাকলে কি বললাম, হয়টাকে ধরে নিতে হবে। তার মানে 100% মানে সব, আর ওইদিকে হচ্ছে হয়, তাহলে সবের সঙ্গে হয় হলে কি বচন হলো, গুড, এ বচন। তাহলে হয়ে গেল আমাদের এটাও এ বচন। এবার এ বচনের আকারটা কি, সকল হয়। বলেছিলাম না এ বচনের সকল হয়, ই বচনের কোনো নয়, আই বচনের কোনো কোনো হয়, আর ও বচনের কোনো কোনো নয়। আকারটা ছাঁচটা, ওটাই মেইন জিনিসটা। চলো তাহলে আমরা এ পেয়ে গেছি, এ মানে সকল হয়, তার মানে সকল হয়, বুঝতে পেরেছো। এবার বলতো এই মিডিলে কি বসবে, এই মাঝে কি বসবে, উদ্দেশ্য পদ, শেষে কি, বিধেয় পদ। তার মানে আমার বলতো এই বাক্যটার উদ্দেশ্য পদ কোনটি, শিশু। তাহলে শিশু হয়ে গেল এই জায়গায়, আর সরল হয়ে গেল বিদেহ, তার মানে সরল, বুঝতে পেরেছ। তাহলে আমরা পেলাম যে 100% শিশু সরল, এই বাক্যটির বচন কি, এ বচন, সকল শিশু হয় সরল। এটা হয়ে গেল আমাদের এ বচন। এটাকে বলা হয় বাক্য, এটাকে বলা হয় বচন। এইভাবেই বাক্য থেকে বচনে রূপান্তর করতে হয়। প্রথমে এলেফ দিয়ে তারপরে উত্তরগুলো করতে হয়। এটাই হচ্ছে আমাদের বাক্য থেকে বচনে রূপান্তর। কি খুব কঠিন লেগেছে, কঠিন লাগছে না, খুব সহজ। আরো এরপরে যখন ক্লাসগুলো আসবে দেখবে অসাধারণ সহজভাবে সুন্দরভাবে আরো অনেক কিছু শিখে নিবে, যেটা পশ্চিম বাংলায় পশ্চিমবঙ্গে কোনো কোথাও পাবে না।
এত সুন্দর সহজভাবে পাবেন আমাদের একমাত্র আমাদের এলিট ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এলিট অ্যাপসের মাধ্যমেই তোমরা সহজভাবে সুন্দরভাবে সমস্ত কিছু ক্লাসগুলো রেকর্ডিং এবং তার সঙ্গে সঙ্গে ম্যাটেরিয়ালস পিডিএফ আকারে সমস্ত কিছু উত্তর বিনামূল্যে সব পেয়ে যাবে। আমাদের সঙ্গে থেকো, দর্শনের বা লজিকের এমনকি কোনো বিষয়ের কোনো সমস্যা হবে না। দেখো নেক্সট আসি আমরা পরেরটাই। দেখো সব ছাত্র জ্ঞানী নয়। দেখো তো উদ্দেশ্য বলো কোনটা? হ্যাঁ, গুড। তো ছাত্র হলো আমাদের উদ্দেশ্য। কেন উদ্দেশ্য? ছাত্র সম্পর্কে বলা হচ্ছে। আর বলো বিধেয় কোনটা? জ্ঞানী। তাহলে আমাদের জ্ঞানীটা হয়ে গেল বিদেহ। কেন? জ্ঞানী মানে ছাত্রটা জ্ঞানী এই কথা বলা হচ্ছে। তার উদ্দেশ্য মানে যার সম্পর্কে বলা হবে, তার উদ্দেশ্য হয়ে গেল ছাত্র, আর জ্ঞানী হয়ে গেল বিদেহ। এবার এই দুটোকে বাদ দিয়ে রাখো তো মনে মনে, বলো কি থাকলো? সব নয়। তাহলে বাবা তো সবের সঙ্গে নয় থাকলে কি বচন হবে? হ্যাঁ, গুড, ও বচন। একটু আগে যে বললাম না, সবের সঙ্গে হয় হলে হয় এ, সবের সঙ্গে নয় হলে হয় ও, আর অল্পের সঙ্গে হয় হলে হয় আই, আর অল্পের সঙ্গে নয় হলে হয় ও। তার মানে দেখো সবের সঙ্গে নয় মানে অবশ্যই ও, কোনো সন্দেহ নেই। এবার বলো তো ও বচন আকারটা কি? এলে মনে রাখবে যে প্রথমে আমি ও বচন দিলাম, তারপরে আকার দেব, তারপর উদ্দেশ্য পদ দেব, বিধেয় পদ দেব, তবেই বচনটা আমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আমাদের ও মানে কি শিখেছিলাম? আকারটা কি? কোন কোন নয় নয়। দেখো তাহলে ও বচন কোন কোন নয়, এটা আকার। বলতো এই জায়গাটা কি? উদ্দেশ্য পদ। এই শেষে কি? বিধেয় পদ। তার মধ্যে ছাত্র উদ্দেশ্য বসে গেল ছাত্র। বুঝতে পেরেছ? এবার দেখো এই জ্ঞানীটা বিদেহ বসে গেল বিদেহ। হলো কি সুন্দর, দেখো তো হয়ে গেল বচন। তাহলে আমাদের এই বাক্য থেকে বচন আমরা অনায়াসে করতে পারছি, অনায়াসে আস্তে আস্তে শিখতে পারছি। তাহলে দেখো এই সব ছাত্র জ্ঞানী নয়, এই বাক্যটার বচন হলো ও বচন। কি কি? কোন কোন ছাত্র নয় জ্ঞানী। এবার দেখো তো জ্ঞানী কি একা একা ঘুরতে পারে? কেউ জ্ঞানী কি একা হয় না? কোনো মানুষ জ্ঞানী বা কোনো ডাক্তার জ্ঞানী, কেউ জ্ঞানী? তাহলে এখানে দেখো তো ছাত্র নিশ্চয় কোনো প্রাণী বা জীব, তাহলে আমরা লাগাবো জ্ঞানী জীব, তবেই সেটা হচ্ছে চূড়ান্ত ভাবে, সঠিকভাবে, সৌন্দর্যতা ভাবে একটা বচন। এবার তো মনে করো না আমি জীবটা দেব না, ভুলে গেছি কোথাও, আশা করি অতটা প্রবলেম হবে না, তবে দিলে অবশ্যই ভালো, দেওয়াটা অবশ্য উচিত আমি বলে মনে করি। দেখো তাহলে কোন কোন ছাত্র নয় জ্ঞানী জীব, বুঝতে বা প্রাণী, যে কোনো এই ছাত্রটা কি হবে সে লাগানি হলো, বসালি হলো, সে জ্ঞানী বসাও বা জীব বসাও, যে কোনো কিছু বসালি হলো, ঠিক আছে। বা ব্যক্তি অনেক সময় দেয়, কোনো ব্যাপার না, ব্যক্তি দিলেও হবে, কেন ছাত্র হচ্ছে ব্যক্তি, মানুষ। তাহলে বলবো আমরা কোন কোন ছাত্র নয় জ্ঞানী জীব, এটা হচ্ছে আমাদের এই বাক্যটার বচন, বুঝতে পেরেছ? এবার আসি আমরা কিছু কিছু শিক্ষক দার্শনিক। উদ্দেশ্য কোনটি? উদ্দেশ্য হচ্ছে শিক্ষক। কেন শিক্ষক সম্পর্কে বলছে? বিধেয় কোনটি? দার্শনিক। কেন শিক্ষকটা দার্শনিক বলা হচ্ছে? তাহলে উদ্দেশ্য হয়ে গেল শিক্ষক আর বিধেয় হয়ে গেল দার্শনিক। দেখো তো এবার এই দুটোকে বাদ দিয়ে দাও তো, দেখো তো কি পড়ে থাকলো, যে কিছু কিছু, কিছু কিছু মানে কি? সব না অল্প? নিশ্চয় সব নয়, কিছু কিছু মানে অল্প ও নয়, কিছু কিছু নিয়ে আসি, অল্প করে নিয়ে আসি বলেন আমরা, যে কিছু কিছু এই অল্প কিছু বলেন আমরা, তাহলে কি অল্প নিশ্চয়? তার মানে অল্প নিশ্চয় প্রকাশ পাচ্ছে। অল্পের সঙ্গে কি হয় না নয়? কিছুই তো নেই। তাহলে কিছু নেই থাকলে কি হয়? আমি বলেছিলাম না, হয় ধরে নিতে হবে। তাহলে কিছু, তাহলে কিছু কিছু মানে অল্প, তার সঙ্গে হয়, কি বচন হবে? এক্স্যাক্টলি সেটা হবে আই বচন। দেখো কিছু কিছু অল্প, তার সঙ্গে কি হয়, কি হবে? আই বচন।
ঠিক আছে? তাহলে আমরা কিছু কিছু মানে হচ্ছে অল্প, আর কিছু নেই মানে হয়। অল্পের সঙ্গে হয় থাকলে আমরা একটু আগে শিখে গেলাম আই বচন হয়, তাহলে এটি হবে আমাদের, হয়ে যাবে কি আমাদের আই বচন। বুঝতে পেরেছো? তাহলে আই বচন এবার বলো তো আমরা কিভাবে করব লজিকটা। প্রথমে কি বললাম? আকার। তাহলে আই বচনের আকার কি? ওই যে বলছিলাম না, এ বচন আকার সকল হয়, ই এর কোনো নয়, আয়ের কোনো কোনো হয়, আর ও এর কোনো কোনো নয়। তাহলে আমরা এখানে আই পেয়েছি, আই কি হবে? কোনো কোনো হয়। তাহলে আমরা এখানে বসাবো কোনো কোনো হয়। বুঝতে পেরেছো? কেন ফাঁকা দিলাম? উদ্দেশ্য পদের জন্য। কেন ফাঁকা দিলাম? বিধেয় পদের জন্য। তাহলে এবার বসে দাও শিক্ষকটা উদ্দেশ্য, বসে দাও শিক্ষক, আর দার্শনিকটা বিদেহ, বসে দাও দার্শনিক। তাহলে কি হলো? তাহলে বাক্যটা থেকে, এই বাক্য থেকে বচনটা কি পেলাম? তাহলে আমরা আই বচন। কোন কোন শিক্ষক হয় দার্শনিক। আর এটাই হয়ে গেল আমাদের এই বাক্যের বচন। এইভাবেই করতে হয় বাক্য থেকে বচনে রূপান্তর। আর এইগুলোই শিখে গেলে এর পরবর্তীকালের লজিকগুলো, যুক্তিগুলো, অঙ্কগুলো, লজিকের অঙ্কগুলো সব অনায়াসে পেরে যাবা, কোনো একদম সহজ। এটাই হচ্ছে দর্শনের লজিকের মূল ভিত্তি। এবার দেখো আমি আর দুটো করার চেষ্টা করেছি কিছু কিছু। দেখো এখানে 90% ডাক্তাররা মেধাবী হয়। দেখো তো 90% ডাক্তাররা মেধাবী হয়। উদ্দেশ্য কোনটা? ডাক্তার। বিধেয় কোনটা? মেধাবী। দেখো ডাক্তাররা এটা কিন্তু উদ্দেশ্য নয়, ডাক্তার উদ্দেশ্য। ডাক্তার সম্পর্কে বলা হচ্ছে, ডাক্তার হলো উদ্দেশ্য আর মেধাবী হলো বিধেয়। তাহলে এই দুটোকে বাদ দিয়ে বলো তো 90% হয়, 90% মানে সব না অল্প? নিশ্চয় অল্প। তাহলে অল্পের সঙ্গে হয় হলে কি হয়? ভাবো, গুড, আই বচন। তাহলে হয়ে গেল আমাদের আই বচন। তাহলে আই বচনের এটা কি আকার কি হবে? কোন কোন হয়। তাহলে কোন কোন হয়, তাহলে আমাদের কোন কোন হয়। আর এবার উদ্দেশ্য কোনটা? ডাক্তার, ডাক্তার বসে গেল। বিধেয় কোনটা? মেধাবী, মেধাবী বসে গেল। তাহলে আমরা কোন কোন ডাক্তার হয় মেধাবী, কোন কোন ডাক্তার হয় মেধাবী, সেটা কি আমাদের অবশ্যই বচন হয়ে গেল। একই রকম ভাবে চলো দেখি এবার, সমস্ত শিক্ষক আদর্শ নয়। তোমরা এবার করার চেষ্টা করো তো কি বচন হবে এটা। দেখো শিক্ষকটা উদ্দেশ্য, আদর্শটা হচ্ছে বিদেহ। এই দুটোকে বাদ দাও। সমস্ত আর নয়, সমস্ত মানে কি? সব, আর নয়, তার সবের সঙ্গে নয় হলে কি বচন বলেছিলাম? গুড, ও বচন। না সবের সঙ্গে হয় হলে হয় এ, আর নয় হলে হয় ও বচন। তাহলে এটা কি বচন পেলাম? অবশ্য ও বচন পেলাম। তার মানে আমাদের সবের সঙ্গে নয় ও বচন। আর ওই আকার কি বলছিলাম? ওই আকার কি? কোন কোন নয়, কোন কোন নয়। তার মানে কোন কোন নয়। এইখানে বসবে উদ্দেশ্য, এইখানে বসবে বিদেহ। তাহলে অ্যান্সারটা মিললো? অ্যান্সার করতে পারলে? তাহলে কি পেলাম? যে কোন কোন শিক্ষক নয় আদর্শ, কোন কোন শিক্ষক নয় আদর্শ। এটা হয়ে গেল আমাদের ও বচন। এই বাক্যটির হলো বচন এটা। এবার চলো তো দেখো তো যে কিছু কাক সাদা। দেখো তো এখানে কাকটা উদ্দেশ্য, বিদেয় হচ্ছে সাদা, দুটো ভাব দিয়ে দাও। দেখো তো এবার তোমরা ভাবো তো যে কিছু মানে সব, অল্প, অল্প। অল্পের সঙ্গে কিছুই নেই, হয়ও নেই নয়ও নেই। তার মানে কি ধরবো আমরা? হয় ধরে নেব। তাহলে অল্পের সঙ্গে হয় থাকলে আমরা জানি কি বচন হয়? অল্পের সঙ্গে হয় আই বচন। তাহলে আমরা পেয়ে গেলাম আই বচন। আর আই আকারটা কি হয়? কোন কোন হয়, কোন কোন হয়। এবার কোন কোন হয় উদ্দেশ্য হয়ে গেল কাক, বিদেয় হয়ে গেল সাদা। তাহলে আমরা ফুল বচনটা কি পেলাম? কোন কোন কাক হয় সাদা, কোন কোন কাক হয় সাদা।
এটা হয়ে গেল আমাদের কি এই বাক্যটা রেচা, এটা হচ্ছে বচন। এইভাবে তোমরা সমস্ত কিছু বাক্য থেকে বচন করার চেষ্টা করবে। আশা করছি যে বাক্য থেকে বচন কিভাবে করতে হয়, কিভাবে সহজভাবে আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা সবাই বুঝে গেছো, সবাই জেনে গেছো। এবার আমরা এর পরবর্তী ক্লাসে আমরা সেটাকে এক কর থেকে ধরে একে একে বিষয়গুলোকে নিয়ে এসে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাবে বিচার বিশ্লেষণ করব এবং সেটাকে আরো সুন্দরভাবে আমরা বাক্য থেকে বচন আরো কঠিনগুলো জটিলগুলো কিভাবে করতে হয় আমরা সহজভাবেই জেনে নেব, যেটা তোমাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, এবার তোমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই বাক্য থেকে বচন, এইগুলো তোমরা বাড়িতে ভালো করে না দেখে করার চেষ্টা করবে বা প্র্যাকটিস করবে। আর আজকের যে বিষয়টা আলোচনা করলাম, আমি তোমাদের এই আলোচনার মধ্যে থেকে যে প্রশ্নগুলো হয়, যে বাক্য থেকে বচন যে করতে হয়, সেই প্রশ্ন এবং উত্তরগুলো আমি তোমাদের আমাদের এলিট অ্যাপসের মাধ্যমে সমস্ত কিছু দিয়ে দেব। তোমরা সেখান থেকে তোমরা প্লে স্টোর থেকে সেই এলিট অ্যাপসটি ডাউনলোড করে নেবে। সেই ডাউনলোড করে সেখান থেকে সমস্ত নোট পিডিএফ আকারে একদম বিনামূল্যে সব পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তোমরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করে অনেকটা উন্নতি লাভ করতে পারবে এবং অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারবে, যেটা পশ্চিমবঙ্গের আর কোথাও পাবে না। একমাত্র আমরাই, আমাদের এলিট চ্যানেলরাই একমাত্র তোমাদেরকে প্রোভাইড করছে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বলে আমার এই ক্লাসটি আজকে আমি শেষ করলাম। এবার পরে আবার দেখা হচ্ছে পরের ক্লাস নিয়ে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।